আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স স্টাডি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা আজকে এই লাইভে আইসিটি বিষয় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অনার্স প্রথম বর্ষের এই বছর সিলেবাসে কি হয়েছে, ইনক্লুড হয়েছে। তো আমাদের আইসিটি এই সাবজেক্টটা হচ্ছে আমাদের 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এইটার সময় থাকবে 3 ঘন্টা। ওকে, তো যাই হোক, প্রথমে আমি একটু জানতে চাই যে আমাদের লাইভের সাউন্ডটা আপনাদের ডিভাইস পর্যন্ত ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা এবং হচ্ছে আমার ভয়েসটা ঠিকঠাকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আর হচ্ছে আপনাদের আজকের বাংলাদেশের ইতিহাস যেই সাবজেক্টটা রয়েছে সেটার পরীক্ষা কেমন হয়েছে সেটা আপনারা জানাতে পারেন এবং আপনি কত মার্কের অ্যান্সার করেছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চাইলে এছাড়াও আপনি হচ্ছে এই লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন। তো আমি একটু দেখবো আপনারা হচ্ছে কমেন্টে কি কি বললেন। বিথি সাহা, হ্যালো, জি হাই। এমডি হাসিবুল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মিলন ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সাফিউর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমএসটি আঞ্জুরা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাদিয়া, শুনতে পাচ্ছি ভাইয়া, ক্লিয়ার আছে, ওকে, ধন্যবাদ। মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ফাইজুল ভাই ক্লাস নিবে না? ফাইজুল স্যার কিন্তু আপনাদের আইসিটির উপরে বেশ কিছু লাইভ ক্লাস নিয়ে ফেলেছে অলরেডি, তার আর লাইভ ক্লাস নেয়ার মতো কিছু নাই। ইভেন লাস্ট একটা লাইভ ক্লাস যেটা জুম মিটিং এ আপনাদের সাথে নিয়েছিল, আশা করি সেই ক্লাসটিতে আপনি যুক্ত ছিলেন এবং সেই ক্লাসের মধ্যে আপনাদেরকে সমস্ত গাইডলাইন এবং সবকিছুই আমাদের হচ্ছে ফাইজুল স্যার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন জাস্ট আমরা হচ্ছে আইসিটির কিছু প্রশ্ন দেখব গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে আমাদের উক্ত সাবজেক্টগুলো থেকে কি কি প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। কেমন? আচ্ছা, সুমাইয়া জামান ভাইয়া, 60 মার্কস লিখিত আর বাকি 40 মার্ক কি? না, বাকি 40 মার্ক না, তো আপনার হচ্ছে আইসিটিতে আমি যদি বলি, আইসিটিতে হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আর লিখলাম না, আইসিটি লিখলাম সংক্ষেপে। আইসিটিতে টোটাল সর্বমোট হচ্ছে, আমি যদি লিখি, মোট হচ্ছে কত? 75 নম্বরের পরীক্ষা। হ্যাঁ, 75 নম্বর বা 75 মার্ক। এটা হচ্ছে একদম মানে মূল নাম্বার এবং এইটার ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। এটা হচ্ছে 3 ক্রেডিট। আচ্ছা, 3 ক্রেডিট, এটা 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। তো এই আইসিটির 3 ক্রেডিটের সাবজেক্টের আপনার হচ্ছে লিখিত, যেটা লিখিত নম্বর হচ্ছে পরীক্ষায় যেটা আসবে আপনাদের, লিখিত হচ্ছে আপনার 60 নম্বর। লিখিত হচ্ছে আপনার কত? 60। ওকে, আর আপনার ইন কোর্স এবং হচ্ছে উপস্থিতি, ইন কোর্স প্লাস উপস্থিতি, উপস্থিতির উপর হচ্ছে আপনাকে দেওয়া হবে বাকি 15 নম্বর। এটা হচ্ছে কলেজ, যেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট বা আপনার কলেজ থেকে পাওয়া যায়। আমি সংক্ষেপে লিখে দিলাম কলেজ। হ্যাঁ, এটা হচ্ছে কলেজ থেকে পাওয়া যায়। তাহলে আইসিটি সাবজেক্ট হচ্ছে 75 নম্বরের একটা সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে 3 ক্রেডিটের বিষয় এবং এটা লিখিত নাম্বার হচ্ছে 60 নম্বর বা 60 মার্ক হচ্ছে, এটা লিখতে হবে আপনাদের। আজকে কিন্তু আপনারা 80 মার্কের অ্যান্সার করছেন, ঠিক এটা হচ্ছে আপনারা 60 মার্কের অ্যান্সার করবেন। এবং ইন কোর্স এবং উপস্থিতি যেটা আপনার 15 মার্ক, আপনার কলেজ এটা নিয়ে ফেলছে অলরেডি এবং সেখানে তারা 15-এর মধ্যে আপনাকে কত দিবে সেটা তাদের ব্যাপার। আর এই সাবজেক্টের সময় হচ্ছে লিখিতর সময়, যেটা লিখিত 60 মার্কের সময় হচ্ছে কত? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আপনি হচ্ছে পাবেন।
তাহলে এটার সময় কেবল আপনার 3 ঘন্টা পাবেন 60 মার্ক অ্যান্সার করার জন্য। তাহলে আমি আশা করতে পারি ব্যাপারটা আপনারা এখন বুঝতে পেরেছেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস 80 অ্যান্সার করেছি, ধন্যবাদ আপনাকে, আপনি এক্সাম খুব ভালো দিয়েছেন, আশা করা যায় একটা ভালো মার্ক আসবে। আচ্ছা, তো বাকি সবাই সালাম দিয়েছেন আপনারা এবং সবাই বলতেছেন ক্লিয়ার আছে। ওকে, আপনাদেরকে ধন্যবাদ এবং বাকি সবাইকে ওয়ালাইকুম আসসালাম একবারই দিয়ে দিলাম। ওকে, কি রিতান মো ভাইয়া, সাজেশনের ম্যাক্সিমাম কোশ্চেন ইজি বুকে নাই আর বই থেকে পড়তে হলে অনেক হ্যাসেল হয়ে যায়। আচ্ছা, সাজেশনের অনেক ইজি বুকে আপনি কিভাবে পাবেন? দেখেন, আইসিটি সাবজেক্টটা কিন্তু এই বছর আপনাদের নতুন পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এর আগে কখনো আইসিটি নেওয়া হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং দেখা গেছে এটার বিগত সালের কোনো প্রশ্নই নেই। যেহেতু বিগত সালের কোনো প্রশ্ন নেই, ফলে এটার তো আপনি হচ্ছে ইজি বুক থেকে সব অ্যান্সার পাবেন না। মানে এক একজন সাজেশন কিন্তু এক এক রকম করে, এক এক হচ্ছে, যেমন আপনার হচ্ছে ব্যতিক্রম যারা পাবলিকেশন তারা একরকম করে, রেনেসা বা কবির পাবলিকেশন আরেক রকম করে, দিগদর্শন আরেক রকম করে, আমরাও হচ্ছে আমাদের ধ্রুবক সাজেশনটা আমাদের মতোই করেই করছি। তো ফলে আপনি হচ্ছে অন্যদের সাথে আমাদেরটা তো মিল পাবেন না। আমরা হচ্ছে যেটা মনে করতেছি যেটা আসবে পরীক্ষায় আমরা আমাদের মতো করছি, আপনি হচ্ছে আমাদেরটা অবশ্যই মেইন বইয়ের সাথে পাবেন, কারণ আমরা তো সিলেবাস দেখেই করতেছি। কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কিন্তু লাস্টের 2টা কোয়েশ্চেন 2 পেজ, লাস্টের 2টা কোয়েশ্চেন 2 পেজ লিখলে আপনি ওই যতটুকু লিখছেন ততটুকুর উপরেই কিন্তু মার্কটা পাবেন। তো ভয়ের কিছু নাই। অনেক স্টুডেন্ট মনে করে যে ভাইয়া আমি তো একটা 10 মার্কের অ্যান্সার লিখলাম, হাতে প্রথম দিকে একটু সুন্দর করে লিখছি, আমার হচ্ছে অনেক সময় চলে গেছে, সেকেন্ড মানে পরবর্তীতে আমি একটু লেখার স্পিড বাড়িয়ে দিয়েছি এবং শেষ সময় আমি তেমন একটা সময় পাইনি, তো 10 মার্কের একটা প্রশ্ন আমি 1 পেজ 1.5 পেজ লিখছি, আমাকে কি মার্ক দিবে? অবশ্যই দিবে। আপনি যতটুকু ইনফরমেশন ওইখানে দিতে পেরেছেন ততটুকু ইনফরমেশনের উপর ভিত্তি করেই আপনাকে মার্কটা দেওয়া হবে। কেমন? আচ্ছা আচ্ছা, এমএসটি আঞ্জুরা স্যার সব লিখছি 5-6 পেজ। বাহ, আপনি তাহলে খুব ভালো অ্যান্সার করতে পারছেন, আপনি একটা সুন্দর মার্ক পাবেন আশা করা যায়। বাকিগুলা আসিফ সাওয়াল, প্র্যাকটিক্যালে কি লিখতে হবে? অবশ্যই প্র্যাকটিক্যালে লিখতে হবে, এবং আপনাদের এইটাতে বাকি হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাদের 1 ক্রেডিট, অর্থাৎ 1 ক্রেডিটের জন্য আবার প্র্যাকটিক্যালের মার্কটা আছে, ওইটা হচ্ছে আপনার কলেজ আপনাদের থেকে নিবে, তো সেটা আসলে কলেজেরই দায়িত্ব। রিমা দাস কেমন আছেন ভাইয়া? জি আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মনিরুল ইসলাম কেমন আছেন ভাইয়া? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। নাজিন ত্রিপুরা 6টি অ্যান্সার করেছি। 6টা অ্যান্সার করছেন, তার মানে হচ্ছে আপনি 60 মার্কের অ্যান্সার করছেন, বাকি 20 মার্ক কি হলো আপনার? ওকে, আচ্ছা, তো মোটামুটি সবাই দেখলাম যে ভালো অ্যান্সার করতে পারছে। এমডি সিয়াম মৃধা, ক্লাস হওয়ার কথা ছিল 9:30, এতক্ষণ ওয়েট করতেছিলাম। ভাইয়া দুঃখিত, আসলে আমাদের একটা টেকনিক্যাল ছোট্ট সমস্যা হওয়ার কারণে আমরা লাইভটা 9:30 আসতে পারিনি, আমরা হচ্ছে এই জন্য আমরা 30 মিনিট পরে এসেছি। তো লাইভ ক্লাসের ক্ষেত্রে কি হয়, একটু সমস্যা এরকম হতে পারে মাঝে মাঝে, তো আশা করি পরবর্তী লাইভ ক্লাসগুলো তো এরকম যদি হয়ে যায় কখনো, সেটা আপনাদের আর পীড়াদায়ক হবে না, আপনারা এই জিনিসটার সাথে একটু আগে থাকতেই হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। যাই হোক, ওকে, তো ঠিক আছে, অনেক কথাই হয়ে গেল। আমি হচ্ছে এমডি লিটন 15 থেকে 20টা কোশ্চেন দেন যাতে কমন পাই। আমি এক্সট্রিমলি সরি এমডি লিটন ভাইয়া আপনার কাছে, আমরা হচ্ছে শর্ট সাজেশন এখন আর দিতে পারবো না। আমরা শর্ট সাজেশন 15 থেকে 20টা আপনাদেরকে প্রশ্ন দিলাম, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই 15-20টা থেকে ধরেন কমন আসলো না, তখন কি হবে জানেন? আমি যদি 20টা প্রশ্ন এখানে দেই, আমার যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যারা আসলেই মানে একদম ফার্স্ট থেকে পড়াশোনা করছে বা যাদের মোটামুটি একবার রিভিশন হয়েছে বইটা, তারা চিন্তা করবে যে আচ্ছা ভাইয়া তো অনেক প্রশ্ন কম দিয়ে ফেললো, তাহলে বাকিগুলো আমি আর কেন পড়বো, আমি কি পড়বো না, এই কনফিউশনের কারণে তাদের রেজাল্ট খারাপ হবে। এই জন্য আমরা প্রশ্ন শর্ট করি না, ঠিক আছে? আমরা শর্ট প্রশ্ন করলাম কিন্তু সেখান থেকে কমন আসলো না, এই যে অনেক স্টুডেন্ট আমাদেরকে ফলো করে, তো
আমরা তো জেনে শুনে তাদেরকে বিপদে ফেলতে পারি না, কারণ আমরা তো ভাই প্রশ্নকর্তা না। আমরা যদি প্রশ্নকর্তা হতাম তাহলে আসলে আমি 12টা প্রশ্ন দিয়ে দিতাম, 12টার থেকে আপনার যেই কটা আপনি 8টা অ্যান্সার করতেন এটাই হয়ে যেত, বা আপনি এখন আইসিটির জন্য 6টা অ্যান্সার করবেন, ঠিক আছে, আমি সবটাই দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা তো প্রশ্নকর্তা না। তো আমাদের আইডিয়া, আমাদের হচ্ছে অভিজ্ঞতার আলোকে আমরা যেই প্রশ্নগুলোকে মনে করি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অ্যাটলিস্ট একটা ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে পড়া উচিত, তাদের জন্য দেই। আজকের যেই সাজেশনটা আছে এইটা মোটামুটি আমাদের এ প্লাসের সাজেশন থেকে একটু কমানো আছে, শর্টই আছে, বাট যারা একদম এ প্লাস টপ নচ মানে রেজাল্ট করতে চান তারা অবশ্যই ধ্রুবক সাজেশনের এ প্লাসটাই ফলো করবেন। আর আজকে হচ্ছে একদম মোটামুটি আর 5 দিন আছে, এই 5 দিনে যেই প্রশ্নগুলোর উপরে আপনারা হচ্ছে চোখ বুলিয়ে যাবেন, অর্থাৎ এগুলোর উপরই আপনারা চর্চাটা বজায় রাখবেন, সেইগুলোই আমি দেখাবো, ঠিক আছে। তো এই ছিল আমার হচ্ছে ওই 15-20টা প্রশ্নের মানে কথাটা। দেখা গেছে 15-20টা কেন, দেখা গেছে অনেকে 12টা প্রশ্নও দিচ্ছে, তাদের কমন পড়ে যাচ্ছে, সমস্যা নেই তো, আপনি সেখানেও তাদেরকেও ফলো করেন। কিন্তু যেদিন দেখবেন যে আপনার 10-12টা থেকে কমন আসতেছে না, আপনি যেই বিপদে পড়বেন সেই বিপদ থেকে তারা কিন্তু আবার ঠিকই আপনাকে উদ্ধার করবে না। তো এইটা ভাবতে হবে ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন দেখব যে আমাদের আইসিটির আজকে হচ্ছে কি কি আমাদের থাকতেছে। প্রশ্নের প্যাটার্নটা আমরা দেখব পরবর্তীতে, নমুনা প্রশ্নের উত্তরও দেখব, এবং এইখানে প্রশ্ন কমন না থাকলে একটা অ্যাডভাইস থাকবে, যদিও এটা রাজনৈতিক অ্যাডভাইস, পলিটিক্যাল অ্যাডভাইস আর কি, যে মানে এটাকে আমরা বলি যে ছোড়া টেকনিক আর কি। যাই হোক, ধ্রুবক সাজেশনের আমি হচ্ছে শর্ট সাজেশন এবং এ প্লাসটা, তো আমি তো বলেই দিলাম যারা এ প্লাস সাজেশন পেতে চান, মানে একদম আপনার এ প্লাস লাগবেই লাগবে এই সাবজেক্টের উপর, তারা আমাদের ধ্রুবক সাজেশনের এ প্লাসটা ফলো করবেন, যেটা আমরা অলরেডি অ্যাপস এর মধ্যে দিয়ে দিয়েছি 2 মাস আগেই। এখন আজকে হচ্ছে একদম আরেকটু শর্ট করে দেওয়া সেই প্রশ্নগুলি আমরা এখন দেখবো। একদম আমি জানি যে প্রথমেই হচ্ছে আপনাদেরকে আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, কারণ বাংলাদেশের ইতিহাসের লাইভের মধ্যে কয়েকটা স্টুডেন্ট দেখা গেছে মানে কিছু কমেন্ট করছিল, এই জন্য খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি হচ্ছে আগে আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিই, যাদের সাজেশন নেওয়ার প্রয়োজন সাজেশনটা নিয়ে আপনারা চলে যেতে পারবেন। আর যাদের মনে হবে যে না ভাইয়ার সাথে আরেকটু লাইভে আমি থাকি, প্রশ্নের নমুনাগুলো অ্যান্সারগুলো কিরকম ভাবে সাজাচ্ছে ভাইয়া আমি দেখি, তাহলে তারা থাকবে আর কি, ঠিক আছে। আমি এই জন্য আগেই সাজেশনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি হচ্ছে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তো দেখেন, আমরা হচ্ছে আইসিটির মধ্যে আমাদের অধ্যায় আছে কয়টা? 9টা। আপনার মাথায় একটু চিন্তা করেন তো, মানে আপনি একটু চিন্তা করেন যে আপনার একটা বইয়ে 9টা অধ্যায় আছে, 9টা অধ্যায় থেকে আপনার প্রশ্নই আসবে হচ্ছে মোটামুটি আমরা ধরতে পারি 9টা প্রশ্ন, 9 থেকে 10টা প্রশ্ন আসার কথা পরীক্ষায়, আপনি সেখান থেকে লিখবেন 6টা, তাহলে 9 অধ্যায় আছে 9টা, প্রতি প্রশ্ন থেকে একটা করে প্রশ্ন করলেও আপনার 9টা অধ্যায় থেকে 9টা প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আপনার হচ্ছে আসবে। এখন সেইখানে যদি আমি 15টা প্রশ্ন দেই, তাহলে ভাই আমার তো হচ্ছে কি করতে হবে জানেন, আমাকে টাইম মেশিন দিয়ে ট্রাভেল করতে হবে, বুঝছেন, টাইম ট্রাভেল করে প্রশ্ন দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন লিখছে আপনাদের জন্য সেটা দেখে এসে দিতে হবে। তো এত তো সুপারম্যান আমরা না আসলে, হ্যাঁ। তো একটু খেয়াল করে দেখেন, যদি 9টা অধ্যায় থেকে আপনার 9টা প্রশ্ন করে, তাহলে প্রতি অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পড়তেছে। এখন আপনি একটা প্রশ্নের বিপরীতে আপনি কয়টা প্রশ্ন পড়বেন? ধরেন আপনি 9টা প্রশ্ন কমন পেতে চান, তাহলে কয়টা প্রশ্ন পড়লে আপনার 9টা কমন থাকবে? ধরেন আপনি একটা প্রশ্ন কমন পেতে চান, তাহলে কয়টা প্রশ্ন পড়লে আপনার একটা প্রশ্ন কমন পড়া উচিত? আপনারা একটু কমেন্ট করেন, আমি এই কমেন্টটা দেখতে চাই আপনাদের থেকে, ঠিক আছে, যে আমি একটা প্রশ্ন কমন পেতে চাই, কয়টা প্রশ্ন পড়ে আমি একটা কমন পেতে চাই। আমি এইটার একটা পোল দিলাম, পোল, এইটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে একটি প্রশ্ন কমন পেতে, হ্যাঁ, কমন পেতে কয়টি প্রশ্ন পড়তে হবে? আচ্ছা, এইটা আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করেন, ঠিক আছে, কমেন্ট করেন, লাইভের কমেন্টটাতে একটু করেন, ঠিক আছে। এই আমি হচ্ছে এখানে জাস্ট 2টা মিনিট সময় নিব, দেন এরপরে আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব। যারা লাইভটা থেকে থাকবেন, আর যারা চলে যেতে চান তারাও চলে যেতে পারবেন, সমস্যা নেই। আপনার হচ্ছে সাজেশনটা আমরা আগেই দিয়ে দিব, ঠিক আছে।
আহ, হ্যাঁ, আমি এখন একটু আপনাদের হচ্ছে এই কমেন্টের ইটা দেখতে চাই যে একটা প্রশ্ন আপনি কমন পেতে চান কয়টা প্রশ্ন পড়ার পরে, যে আমি হচ্ছে এই কটা প্রশ্ন থেকে আমি একটা কমন পেয়ে যাব, এরকম আমি দেখতে চাই। ঠিক আছে, আমি আপনাদের কাছে এই জিনিসটা দিলাম। আচ্ছা, দেখি এইবার আপনাদের কমেন্টগুলো আমি হচ্ছে পড়বো। ঠিক আছে, ভাইয়া কোশ্চেনের স্লাইডগুলো কি অ্যাপে দিয়ে দিবেন? আচ্ছা, কোশ্চেনের স্লাইডগুলো, প্রশ্নের স্লাইডগুলো, প্রশ্নের নমুনা, এটা সব আমি পেজে আপলোড করে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনকে বলে দিব। এটা হচ্ছে আজকে রাতে তো আমাদের অফিস অফ হয়ে গেছে, তো এখন শুধু আমি লাইভটা পরিচালনা করছি। দেন হচ্ছে কালকে এটা আপনাদেরকে পেজে আপলোড করে দিতে বলে দিব। আমাদের অ্যাডমিন যারা আছে, মডারেটর, তারা আপনাদেরকে এই পিডিএফ গুলো সম্পূর্ণ পেজে দিয়ে দিবে। আপনারা সেখান থেকে জাস্ট মোবাইল গ্যালারিতে সেভ করে নেবেন, কেমন? আচ্ছা, এটা কমেন্টটা করেছিল হচ্ছে সানান্তা, হ্যাঁ, স্নান্তা। আচ্ছা আচ্ছা, অমিত, এস অমিত বলতেছে 5-6টা পড়তে হবে। ইন্টারেস্টিং ব্যাপার। আমি কিন্তু আপনাদের আচ্ছা একটা অপশন পেলাম, প্রথম অপশন 5 থেকে 6টা। দেখি দ্বিতীয় অপশন কি, 5টা পরে একটা, তার মানে আমি হচ্ছে এই অপশনই পেয়ে গেলাম। এটা হচ্ছে নাইম বলছে ভাইয়া প্রশ্নগুলোর পিডিএফ দিয়ে রাখলে, হ্যাঁ দিয়ে দিব। রহিম আনন্দ সে বলছে 4টা। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলছে 5টা। ওকে, আমরা হচ্ছে দেখব যে রিতানমু লিখছে হচ্ছে 7 থেকে 8টা। আচ্ছা, 7 থেকে 8টা। দেন আমি 5 থেকে 6টা পেয়ে গেছি একটা, সুলতানা বেগম, তামান্না, এমএসটি আঞ্জুরে বলছে একটা পরে একটাই পেতে চাই। এটা কি সম্ভব? এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। তো আপনারা এটা এই কমেন্টটা আসলে নিতে পারলাম না। আচ্ছা, জাহিদ হাসান বলছে 3টা। ওকে, ঠিক আছে, সে 3টার মধ্যে একটা কমন পেতে চাই। আমি হচ্ছে এই অপশনগুলো নিলাম, 4-5টা। ঠিক আছে, উম্মে হাবিব বলছে 4-5টা, 4-5টা একের মধ্যে আসছে। আচ্ছা, 20-25টা। প্রীতি বলছে 20-25টা না, এত বেশি লাগবে না। জিশান মুন্সি বলছে 10-12টা, এত বেশি লাগবে না, আপনাকে 7-8টার মধ্যেই রাখলাম। 6-7টা। আচ্ছা, তাইলে আমি বলতেছি 8টা, 10টা, 5টা, 6টা, 250টা পড়তে হবে। কি লেখছে অভিনব দাস রাহুল, লেখছে 250টা পড়লেই হবে। না ভাইয়া, 250টা প্রশ্ন মানে একটা প্রশ্ন কমানোর জন্য তো লাগবে না। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, তাইলে মেইনলি ব্যাপারটা হচ্ছে আমি পাচ্ছি এইটাই সবচেয়ে বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমি অ্যাভারেজে ধরে নিলাম যে 5 থেকে 6টা প্রশ্ন পড়তে হবে। এটা হচ্ছে কাদের মানে অপিনিয়ন, এটা আপনাদের অপিনিয়ন, মানে আপনারাই পড়বেন, আপনারা পরীক্ষা দিবেন। এইবার এইবার আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের হচ্ছে আমি হচ্ছে ক্যালকুলেটরে চলে আসলাম। ঠিক আছে, আমার ক্যালকুলেটরে আমি দেখব। আপনারাই বলতেছেন 5 থেকে 6টা, তাহলে এভারেজে মানে আমরা 6টা প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায়। তাহলে 6, আমার অধ্যায় আছে কয়টা? 9টা। তাহলে আমার এখানে 6, সরি এখানে গুণ কই, আচ্ছা 6 ইন্টু কত, আমার 9টা অধ্যায় আছে। তাহলে আমার প্রশ্ন কয়টা আসতেছে? 54টা। তাহলে 9টি অধ্যায় থেকে আমাকে কয়টি প্রশ্ন পড়তে হবে? 9টি অধ্যায় থেকে 54টি প্রশ্ন। তাহলে এইবার আপনারাই চিন্তা করেন, আপনারা কিভাবে আমাকে বলতেছেন যে ভাইয়া মাত্র 15-20টা প্রশ্ন দেন। আপনাদের মানে এটা আপনাদের হচ্ছে পরিকল্পনা, আপনাদের প্ল্যান যে ভাইয়া আমি একটা প্রশ্ন কমন পেতে চাই, 4 থেকে 5টা প্রশ্ন করে আমি একটা 100 কমন চাই। তাহলে আপনাকে প্রায় 54টা মানে প্রায় 60টা প্রশ্নের কাছাকাছি। তাহলে এতটুকু প্রশ্ন পড়লে আপনি হচ্ছে একটা প্রশ্ন কমন মানে 9টা প্রশ্ন কমন পাবেন। তো আমরা সেখানে কিভাবে বলেন 15 থেকে 20টা দিব? হ্যাঁ, ঠিক আছে, এটা তো আপনাদের ওপিনিয়নই, এবং আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমরা হচ্ছে আমাদের সাজেশনটা এরকমই হবে আসলে, যে আমরা চাই না আপনারা বিপদে পড়ে যান। যেহেতু 5 দিন সময় আছে বা 4 দিন সময় আছে আমি ধরি,
তো 4-5 দিন সময় যেহেতু আছে, আপনি একদিনে জাস্ট 7-8টা প্রশ্ন পড়েন। একদিনে যদি 7-8টা প্রশ্ন পড়েন বা 10টা প্রশ্ন পড়তে পারেন, আপনার 5 দিনে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তো আইসিটিটা। তাহলে আপনার পরীক্ষাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি স্ক্রলিং করবেন, রিলস দেখবেন, কিন্তু আপনি পড়বেন না। এটাই হচ্ছে সমস্যাটা, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রথমেই এখন দেখব যে আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা কয়টা নিয়েছি? 1, 2, 3, 4, 5টা প্রশ্ন। তাহলে আপনাদের ওপিনিয়ন অনুযায়ী 5টা প্রশ্নই কিন্তু আছে, বেশি কিন্তু নেওয়া হয়নি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আর এই ওপিনিয়নটা দিতে হবে না। গড়ে 6টা নিয়েছে। আচ্ছা ঠিক আছে, 6টাই নিছি। হ্যাঁ, এতগুলো কিভাবে পড়বো? ঠিক আছে, আপনাদের 56টা প্রশ্ন পড়তে হবে না। আপনারা মোটামুটি ভাবে যদি 40টা প্রশ্ন পড়তে পারেন, আমি বলতে পারি আপনারা পাস তো করবেনই, ইভেন ফার্স্ট ক্লাসের উপরের মার্ক আপনারা পেয়ে যাবেন। কেমন? তো ভয়ের কিছু নাই। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় 5টা, যে তথ্য প্রযুক্তি। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি এটাকে ইন্ডিকেট করে দিছি 3 স্টার দিয়ে, যে আইসিটি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতি, ঠিক আছে? এটার মধ্যে তথ্য প্রযুক্তি, যেটা হচ্ছে আইটি, এবং হচ্ছে যোগাযোগ প্রযুক্তি সিটি, এই দুইটার ধারণা দাও, অথবা দুইটাকে একত্র বলতে পারে যে আইসিটির ধারণা দাও, এভাবে বলতে পারে। তো আধুনিক জীবনে আইসিটির গুরুত্ব আলোচনা করো। কারণ আপনাকে যখন 5 মার্কের মানে আপনাকে করে দিবে, প্রশ্নটা দিবে, তখন এটার সাথে একটা মূল প্রশ্ন দিয়ে হালকা একটু লেজ লাগাই দিতে পারে, একটা ছোট একটা লেজ দিয়ে দিল, এরকম কিন্তু আসবে। হ্যাঁ, আইসিটিতে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 10 মার্কের জন্য একটা বড় প্রশ্ন আসার চান্স খুবই কম। তারপরে আমরা প্যাটার্নটা রেখেছি, আমি আগে সাজেশনটা দিয়ে দিই, কারণ অনেকেরই হচ্ছে সময় নষ্ট হবে। আমি চাই না কারো সময় নষ্ট করতে, আমার ভিউ দরকার নাই, ঠিক আছে? আমাদের পেজে কিন্তু আমরা ওইভাবে আপনাদেরকে পোস্ট করি না যে আপনারা এইগুলা শেয়ার করলে আপনাদেরকে আইসিটির মানে পুরো সাজেশন ফ্রি দিব, আপনারা শেয়ার করলে আপনাদেরকে পিডিএফ নোট দিব। আমরা এইভাবে বলি না। আমাদের কথা হচ্ছে যাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকবে, যার ভালো লাগবে না সে তার স্বাধীনতা অনুযায়ী চলে যেতে পারবে। এখানে জোর করার কিছু নেই। আমার যদি কিছু দিতেই মনে চায়, আমি যদি স্টুডেন্টদেরকে আসলে হেল্প করতে চাই, আমি কেন তাদেরকে বাধ্য করব যে শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য? সে তো এটা নিজের মানে স্বতঃস্ফূর্ত ভাবেই করবে। সেটা আনন্দ মানে রিওয়ার্ড হিসেবে যখন পাবে যে না, আমি ভাইয়াদের থেকে এই জিনিসটা পেলাম, তাদেরকে একটা ধন্যবাদ দিতে পারি, থ্যাঙ্কস দিতে পারি, এটা তো স্বতঃস্ফূর্ত জিনিস, ঠিক আছে? তো যাই হোক, দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা। অলওয়েজ আপনারা মনে রাখবেন যে আপনার আইসিটিতে এই জিনিসটা খুব বেশি আপনারা হচ্ছে প্রশ্নের মধ্যে পাবেন, এবং এটা একটা প্রশ্ন কমন আপনি থাকবে 100%। সেটা যেই কোনো টপিকের হতে পারে, সেটার সুবিধা এবং অসুবিধা 100% আপনি পাবেন। মেইনলি আপনার হচ্ছে তথ্য প্রযুক্তির মধ্যে কি হয়, আমাদের তো সুবিধার মধ্যে তো আবার অসুবিধাও আছে। দেখা গেছে ফেক নিউজ ছড়িয়ে যায় না ফেসবুকে? এই যে আপনি তো ফেসবুকেই লাইভটা দেখতেছেন, তো ফেক নিউজ যখন ছড়িয়ে যায় তখন সেটা একটা অসুবিধা। আবার দেখা গেছে যে যারা হচ্ছে খুব ছোট মানে কিডস টাইপের, বাট মানে স্ক্রল করতে পারে, এদের সামনে একটা মানে বড় ধরনের কন্টেন্ট চলে আসলে সেটা তো আসলে তার জন্য ঠিক না। বা একটা এরকম কিছু আসলে স্কেয়ারি টাইপের, হ্যাঁ, ভৌতিক, বা দেখা গেছে অনেক সময় আমরা কিছু রিলস দেখি না যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, দূর থেকে একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে মানে ফেলে চলে গেল। এই জিনিসগুলো বাচ্চারা দেখলো তার জন্য তো ক্ষতিকর। তো সুবিধার সাথে সাথে অসুবিধাও থাকে আইসিটির মধ্যে, তথ্য প্রযুক্তির ব্যাপারগুলোতে। তো আপনারা এইটা কমন পাবেন, সেটা মানে এটা এই প্রশ্নটার জন্যই যে সুবিধা অসুবিধা আসবে ব্যাপারটা এরকম না। মানে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা মানে আপনার থাকবেই, আইসিটিতে একটা প্রশ্ন অন্তত থাকবে আশা করি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো দেখেন এর সাথে সাথে আইসিটির মেইন ব্যাপারগুলো কি কি, যেমন মোবাইল ফোন, ইমেল, ভিডিও কনফারেন্স এবং স্যাটেলাইট, এই যে জিনিসগুলো, এগুলোর ছোট ছোট কয়েকটা উদাহরণ আপনার এই প্রশ্নগুলোর সাথে অ্যাড করে দিবেন। তাহলে দেখা গেছে আপনার প্রশ্নটা একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটাকে একটু স্টার মার্ক দিই। মানে এখানে এই 5টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখাই, এটার নাম হচ্ছে আইসিটি এবং কম্পিউটার সিস্টেম। অধ্যায়ের নামটাই হচ্ছে কম্পিউটার সিস্টেম পরিচিতি। মানে আমি হচ্ছে কম্পিউটারের মানে পরিচিতি নিয়ে জানবো। তাহলে কম্পিউটারের পরিচিতি নিয়ে জানলে বা কম্পিউটার সম্পর্কে জানতে চাইলে তার আকার, তারপর প্রজন্ম অনুসারে কম্পিউটার কি কি কিরকম হতে পারে, তার শ্রেণী বিভাগ, এই ব্যাপারগুলো থাকবে না? তা আমরা একটু দেখি। আকার, উদ্দেশ্য এবং প্রজন্ম। দেখেন, কম্পিউটারের শ্রেণী বিভাগ আপনাকে করতে বলতে পারে পরীক্ষায়, বলতে পারে তুমি কম্পিউটারের শ্রেণী বিভাগ আলোচনা করো, কিন্তু সে
প্রশ্নে বলে দিতে পারে আকার অনুযায়ী কম্পিউটারের শ্রেণী বিভাগ আলোচনা করো, তখন আপনি হচ্ছে তার সেই অনুযায়ী আপনি কম্পিউটারের শ্রেণী বিভাগটা আলোচনা করে দিতে পারেন। যদি শুধু বলে উদ্দেশ্য, মানে আমাদের তো কাজের পারপাস এক এক রকম। যেমন দেখেন কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, যদিও দুইটাই কম্পিউটার, মেইনলি একই রকম ব্যাপার কাজটা, বাট আমাদের উদ্দেশ্য কি? আমরা মানে যেটাকে আমরা বলি যে পিসি, মানে পার্সোনাল কম্পিউটার, যেটা মানে ডেস্কটপ টাইপের, যেটা তো ডেস্কের মধ্যে যেটা রাখতে হয় সেটাকে নিয়ে কিন্তু আমরা বাইরে যেতে পারি না। ফলে এইটা আমাদের একটা উদ্দেশ্য যে না, আমরা হেভি কাজ করব একটা জায়গায় বসে, অফিসে বসে বা আমার রুমেই বসে, বাট আমার কাজ হেভি করতে হবে। তাহলে আমরা হচ্ছে ডেস্কটপ বা যেটা পিসি টাইপের আমরা ভেবে থাকি আর কি, সেটা নেই। আবার আমাদের থাকে যে না, আমার মেইনলি বাইরেই কাজ বেশি করতে হয় এবং সেখানে ডিল করার ক্ষেত্রে আমার একটা ডিভাইস প্রয়োজন, কিন্তু সেখানে আমার হয়তো অনেক হার্ড লেভেলের কাজ প্রয়োজন না, বাট আমার লাইট লেভেলের কিছু কাজ আমার আছে, বাট সেটার জন্য আমার একটা পিসি টাইপের দরকার। তখন কি করতে হয়? তখন আমার ল্যাপটপ ইউজ করতে হয়। তাহলে উদ্দেশ্যের একটা ব্যাপার আছে। এরপরে প্রজন্ম অনুসারে, কম্পিউটারের না একটা প্রজন্ম আছে, ঠিক আছে? এই যে প্রজন্ম অনুসারে কম্পিউটার শ্রেণী বিভাগ আলোচনা করো, এটা ফিজিক্স ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের হচ্ছে থার্ড ইয়ারে আপনার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এই সাবজেক্টের মধ্যে এই প্রশ্নটা প্রথম অধ্যায় আছে যে প্রজন্ম অনুসারে কম্পিউটার শ্রেণী বিভাগ আলোচনা করে, এবং বিশাল একটা হচ্ছে অ্যান্সার। ওইটা মানে আমি ক্লাস নিয়েছিলাম, এখন তো মনে নেই, কারণ যখন পড়াইছি তখন তো পুরো ডিটেলস পড়াইছিলাম। তো প্রজন্ম অনুসারে হচ্ছে ওইটা থার্ড ইয়ারে এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আসে। তো আপনাদের দেখা গেছে প্রজন্ম অনুসারে এক একটা আপনি দেখেন যে এইভাবে শোনেন না যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইটাকে বলা হয় প্রজন্ম, ঠিক আছে? এই প্রজন্ম অনুসারেও কম্পিউটারের শ্রেণী বিভাগ আসতে পারে। এখন তাইলে কি করতে হবে? এইখানে মেইনলি প্রশ্ন তিনটা। আমি যদি সৎভাবে বলি, এখানে মেইনলি প্রশ্ন তিনটা, কিন্তু আসলে এই তিনটা প্রশ্ন একটা আরেকটার সাথে লিঙ্ক আপ আছে। এখন আপনি যদি এই তিনটা প্রশ্নকে একটা প্রশ্ন আকারে কম্বাইন করে পড়তে পারেন, তাহলে পরীক্ষায় যেটা আসে, আকার, উদ্দেশ্য, প্রজন্ম, যেইটাই আসুক আপনি লিখতে পারতেছেন। ইভেন যদি এই তিনোটাই একটা প্রশ্ন করে 10 মার্কের দিয়ে দেয়, ধরেন এইটা তিনোটাই দিয়ে দিল কিন্তু 10 মার্কের জন্য, এইবার আপনি বলেন যে যদি আপনি শুধু একটা সিঙ্গেল পড়ে যান, যে আপনি জানেন শুধু প্রজন্ম আকারে পড়ে গেলেন, কিন্তু পরীক্ষায় আকার এবং উদ্দেশ্য দুইটাই আসছে, আপনাকে দিবে সর্বোচ্চ, আপনি এটুকুর জন্য যদি প্রজন্মের জন্য লিখেন 3 মার্ক পেয়ে যাবেন, আর বাকি যদি এই আকার এবং উদ্দেশ্যের জন্য লিখেন 10-এর মধ্যে আপনি 9 পাচ্ছেন। তাহলে আমাদের এই ব্যাপারগুলোই শিখতে হবে পড়াশোনার ক্ষেত্রে, যে না আমি শুধু অন্ধভাবে ওই 15টা প্রশ্ন 20টা প্রশ্ন না পড়ার চেয়ে আমার পড়াশোনার মধ্যে কৌশল থাকতে হবে, যে আমি প্রশ্ন পড়বো একটা, কিন্তু সে কাজ করবে 3টা-4টা প্রশ্ন একসাথে কাজ করবে। আপনারা হয়তো দেখবেন যে গ্রামের ভাষায় বলা হয় এরকম একটা, আপনার দেখবেন মাছ শিকার করার ক্ষেত্রে এরকম গ্রামে এই জিনিসটা দেখা যায়। আমি একটা এক্সাম্পল দিই, সরি, এটা হচ্ছে একটা এক্সাম্পল টাইপের। বলেন তো এইটার নাম কি আপনাদের এলাকায়? এটা একটু কমেন্ট করেন, হ্যাঁ একটু কমেন্ট করেন। এরকম একটা জিনিস যেটা দিয়ে মাছ শিকার করে, হ্যাঁ, এটার নাম কি আপনারা বলতে পারেন? একটু কমেন্ট করেন তো দেখি এটার নাম কি। দেখেন লাইভটা মানে আমি চাই একটু এঙ্গেজমেন্ট, মানে আপনাদের সাথে যেন একটু মনে হয় যে, আমার যেন মনে হয় যে না আপনাদের সাথে আমি কানেক্ট আছি, এইভাবে নেওয়ার জন্য, ঠিক আছে? আর আমার পড়ানোর স্টাইল বা আমার যে কোনো কিছুর স্টাইল হচ্ছে একটু স্লো ভাবে, হ্যাঁ, অনেক দ্রুত কথা বলে, অনেক তাড়াতাড়ি করে, এই ব্যাপারটা আমি আসলে পারি না, আমার স্টাইলটাই এরকম। হ্যাঁ, তো বলেন তো এই জিনিসটা কি বলে, আপনাদের এলাকায় কি বলে দেখি। হ্যাঁ, এই যে লিখছে যে, হ্যাঁ আমি হচ্ছে ইমাক্তার, আমি দিব, আমার হচ্ছে নমুনা প্রশ্ন আছে, আমি সাজেশনটা আগে দিয়ে দিই, যাদের সাজেশন দরকার শুধু তারা সাজেশন নিয়ে চলে যেতে পারবে আর কি। হ্যাঁ, এটাকে সোহান বলতেছে টেটা, হ্যাঁ, আমিত বলছে বর্ষা, আচ্ছা, সিয়াম বলছে চল, আকাশ বলছে কোচ, আচ্ছা, বর্ণি বর্ষা টেটা চল বলে, হ্যাঁ আমাদের এখানে বলে টেটাই বলে। তো এবং আরেকটা নাম বলে আমাদের এখানে, এটাকে বলে জুত্তা, এরকম একটা নাম বলে, হ্যাঁ। আচ্ছা, তো এইবার এটা যেহেতু আপনারা বলতে পারছেন, আচ্ছা এইটার উদ্দেশ্য কি বলেন তো? ও কিন্তু আসলে যন্ত্র হিসাবে একটা,
ও যন্ত্র হিসাবে বা টুলস হিসাবে একটা, কিন্তু কিন্তু ওর কাজ কি দেখেন, এখানে আমার হচ্ছে 5টা কাঁটা আছে। তো একটা মাছ যখন আপনি এটার মধ্যে আপনি এটাতে যখন হিট করতে যাবেন, তখন ও কিন্তু ওই যে পানির যেই শব্দ তরঙ্গের কারণে ও বুঝতে পারবে যে ওর দিকে কি জানি একটা আসতেছে। তো ওই তরঙ্গের কারণে ও যখন দৌড় দিতে যাবে, মানে এই জায়গা থেকে ও যেই পজিশনে ছিল সেই পজিশন থেকে যখন ও বের হয়ে যেতে যাবে, তো দেখা গেছে এই 5টা কাঁটার মধ্যে একটা না একটা লেগে যায় ম্যাক্সিমাম সময়। তার মানে 5টা কাঁটার মধ্যে একটা না একটা লেগে যাচ্ছে। এই যে একটা কাঁটা এখানে কিন্তু চাইলে এই যে মানে বর্ষার মধ্যে কিন্তু একটা কাঁটাই রাখতে পারতো, বাট এটার মধ্যে একটা কাঁটাই রাখতে পারতো, সেক্ষেত্রে ওর চান্স কিন্তু এক। এখন 5টা থাকার কারণে ওর চান্স হচ্ছে 5, মানে প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেছে। আপনারা প্রবাবিলিটির অঙ্ক করছেন না, 19 ছিল, ইন্টারে ছিল। তো আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পড়বো একটা প্রশ্ন, কিন্তু সে কাজ করবে 3-4টা প্রশ্নের, ওই বর্ষাটার মতো, টেটার মতো। বোঝা গেছে? তো এই জন্য দেখা গেছে এইটার জন্য আপনি যদি একটু আগে থেকে পড়াশোনা করেন, আমাদের সাথে লেগে থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার পরীক্ষার সময় খুবই ভাল লাগবে। আপনার মনে হবে যে এই প্রশ্নগুলো বা এই পড়াগুলো আমার তো আগেই পড়া হয়ে গেছে, এখন আর টেনশনের কিছু নেই। দেখেন আপনার শর্ট সাজেশন কারা এসে খোঁজে, যারা আসলে এই যে মানে আগে পড়ে নাই, তারা চিন্তা করতেছে হায় হায় আমার তো এখন পাশ করতে হবে, আমি তো কি পড়বো, প্রশ্ন তো এত প্রশ্ন, অনেক বড় সিলেবাস মনে করতেছে। কিন্তু দেখেন যারা এই সিলেবাসটা দিছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা গভর্নিং বডি ছিল, মানে তারা কিন্তু জানে এইটা আসলেই মোটামুটি 5 থেকে 6 মাস পড়লে এই সিলেবাস শেষ করা যায়। তারা কিন্তু ওই টাইম ফ্রেম দেখেই কিন্তু এটা দিছে, বাট আমরা আসলে পড়ি নেই বিধায় আমাদের এই প্রেশারটা পড়ছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, অনেকে এখন আবার বিরক্ত প্রকাশ করতে পারে। তো দেখেন আইসিটি এর প্রয়োগগুলোর ব্যাখ্যা করো। এখন আইসিটির প্রয়োগ আমরা ব্যাখ্যা করব। এখন সেটা কি কি ক্ষেত্রে হতে পারে, যেমন শিক্ষা ক্ষেত্রে আপনি আইসিটি শিখে রাখবেন, স্বাস্থ্য ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পয়েন্টগুলো আমি এখানে লিখে রাখছি আর কি। যেমন ই গভর্নেন্স, হ্যাঁ, যোগাযোগ, কৃষি, বিনোদন ক্ষেত্রে আইসিটির ব্যবহার, এইগুলো হচ্ছে আইসিটির মানে যেই প্রয়োগ ক্ষেত্রগুলো আছে সেগুলোর ব্যাখ্যা করা এবং তার কয়েকটা এক্সাম্পল হিসাবে এগুলোকে উল্লেখ করা আর কি, ঠিক আছে, পয়েন্ট আকারে। তো দেখেন প্রশ্নটা এরকম হতে পারে, আইসিটির হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করো। প্রশ্ন যদি এইটা আসে, মেইনলি আমার কিন্তু এইটা শিক্ষাক্ষেত্রে আসতে পারে। এখন ধরেন আমি যদি শুধু শিক্ষাক্ষেত্রটাই গুরুত্বপূর্ণ দিয়ে রাখলাম, কিন্তু প্রশ্নে আসলো কি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করো। এখন আপনিই বলেন, তাহলে আমরা এই আইসিটির প্রয়োগ ব্যাখ্যা করো শুধু কেবল একটা অংশের জন্য কেন শিখবো? আমরা 4-5টা টপিকের জন্য একটা শিখে রাখবো, পরীক্ষায় যেটা আসবে সেটা দিয়ে দিব। বুঝা গেছে ব্যাপারটা এরকম। তো আইসিটির মৌলিক উপাদানসমূহ আলোচনা করো এবং আইসিটি সেক্টরে কেরিয়ারের সুযোগ সুবিধাসমূহ বর্ণনা করো। আইসিটিতে কেউ যদি কেরিয়ার করতে চায় তার কি কি সুযোগ সুবিধা থাকতে পারে, হতে পারে, সেই জিনিসগুলো আলোচনা করা যাবে, সেটা এখানে বলা আছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাইয়া প্রথম কয়েকটা অধ্যায় একটু প্রশ্ন বেশি, পরের অধ্যায়গুলোতে প্রশ্ন কম আছে, অনেক কম। বাট প্রথম কয়েকটা মানে অধ্যায় একটু গুরুত্বপূর্ণ। এখানে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় আইসিটির, এগুলোকে বলা হয় আইসিটির প্রাণ টাইপের। এখন এই জিনিস ছাড়া তো আমাদের আইসিটি, নেটওয়ার্ক সিস্টেম, কম্পিউটার সিস্টেম, এই জিনিসগুলোকে আমরা কল্পনাই করতে পারি না। ফলে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন বললাম, হ্যাঁ বললামও বলে, আচ্ছা ঠিক আছে, অনেকেই আচ্ছা, আফসানা মুরসালিনা তিথি, ভাইয়া আজকে যে যাই বলুক আবার রাগ করে ক্লাস বন্ধ করে দেন না। না, আজকে তো আমি আর অপশন রাখতেছি না, আমি তো আগেই সাজেশন দিয়ে দিতেছি। কালকে অনেকে বলতেছে যে ভাইয়া দ্রুত সাজেশন দেন, দ্রুত সাজেশন, এগুলো আমাদের বোঝা লাগবে না। তো সেই জন্য আগে সাজেশন দিয়ে দিচ্ছি, মানে যাদের প্রয়োজন সাজেশন নিয়ে চলে যেতে পারবে। আমার তো দরকার নেই যে লাইভের মধ্যে 1K ফলোয়ার হতে হবে, এত হতে হবে। তো যাই হোক, আর কয়েকজন এরকম থাকবেই, আসলে কিছু করার নাই, এরা এরকম করবেই, সে যতই ভালো কিছু দেই না কেন। এখন দেখেন কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, এইটা ছাড়া, এই যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ছাড়া কি আসলে আইসিটির কল্পনা করা যায় বলেন তো? এটা তো যাবে না। আপনার কি মনে হয় কম্পিউটার ছাড়া আসলে আইসিটির চিন্তা কি করা যাবে? যায় হয়তো, বাট একটা তো মানে ধরেন একটা মানুষ আপনি কল্পনা করতেছেন, আপনাকে বললাম আপনি একটা মানুষ কল্পনা করতেছেন, আপনি মানুষটা কল্পনা করলেন, তার হচ্ছে 2টা পা আছে, 2টা হাত আছে, সব আছে, কিন্তু এই মাথার উপরটুকু নাই। আপনি এরকম একটা মানুষকে কল্পনা করলেন, তাহলে কি সেই মানুষটা স্বয়ংসম্পূর্ণ হলো, বা সে কি পূর্ণাঙ্গ একটা মানুষ রূপ
আসলে হলো না। তো সেম একইভাবে আইসিটির ক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা হচ্ছে আইসিটির মাথাই বলা যায়, ঠিক আছে। তো এই জন্য এইখানে এই চ্যাপ্টারটা একটু বড়। তো দেখি আমরা এখানে কি কি আছে। এইখানে মোটামুটি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রশ্ন আছে, ঠিক আছে। আমি হচ্ছে এগুলা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, টেনশনের কিছু নাই। যেমন এখানে আমি কয়েকটা প্রশ্ন একটু দেখি, যেমন কম্পিউটার হার্ডওয়্যার কি। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু হার্ডওয়্যার আছে অধ্যায়ের নামের মধ্যেই। তো কম্পিউটার হার্ডওয়্যারের প্রধান শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। কম্পিউটার হার্ডওয়্যারের প্রধান শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। সেই প্রধান শ্রেণীবিভাগগুলো যেমন দেখেন, ইনপুট, প্রসেসিং, স্টোরেজ, আউটপুট এবং নেটওয়ার্ক ডিভাইসের উদাহরণ, এগুলো আপনাদেরকে দিতে বলতে পারে। মেইন প্রশ্ন তো এটা করার পরে ওগুলো বলে দিতে পারে সাইড আকারে, সেই জন্য ওগুলো নেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন সফটওয়্যার কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটো প্রশ্নই কিন্তু আমাদের জন্য। দেখেন, প্রথম প্রশ্নটা হার্ডওয়্যারকে রিপ্রেজেন্ট করতেছে আর দ্বিতীয় প্রশ্নটা সফটওয়্যারকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের জন্য। তাহলে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বোঝাই যাচ্ছে। তো সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার উদাহরণ সহ ব্যাখ্যা করো। কারণ আমাদের তো সফটওয়্যার বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে। যদি বলে সফটওয়্যার কি এবং বিস্তারিত আলোচনা করো, শুধু এতটুকু বলে দেয়, তাহলেও আপনি হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা হেডলাইন দিয়ে আলোচনা করবেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আরেকটা হেডলাইন দিয়ে আলোচনা করবেন, এবং প্রোগ্রামিং সফটওয়্যারকে আরেকটা হেডলাইন দিয়ে আলোচনা করবেন, এবং প্রত্যেকটার জন্য 2-1টা করে উদাহরণ সহ আপনাকে আলোচনা করতে হবে। এখন ধরেন, প্রশ্ন তো আমরা এইটা দিছি ধ্রুবকে, এখন পরীক্ষায় আসলো সফটওয়্যার কি, বিস্তারিত আলোচনা করো। তাহলে আমি যদি বলি যে এই প্রশ্নটা আমাদের থেকে কমন আসছে, অনেক স্টুডেন্ট কিন্তু বলবে যে না ভাইয়া, আপনাদের থেকে তো কমন আসে নাই। তো এখন এই জিনিসগুলো তো আসলে স্টুডেন্টদেরকে বোঝানো যায় না যে কেন কমন আসে নাই, তুমি তো বুঝতে পারো নাই, তুমি প্রশ্ন ধরতেই পারো নাই। এখন আমরা তো আগেই বলছি যে প্রশ্ন তো আমরা বানাবো না, তো আমি তো আর এক্স্যাক্টলি শব্দগুলো ওইভাবে তার সারার মতো বসাতে পারবো না, কিন্তু আমার পয়েন্টগুলা সেগুলো কমন আসতেছে কিনা। যেমন দেখেন, আমরা হচ্ছে ওই যে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে পলাশির যুদ্ধ নিয়ে আমি যে লাইভ ক্লাসটা নিচ্ছিলাম, আমি জানতাম যে পলাশির, আমি কিন্তু আপনাদেরকে 100% বলছি যে পলাশি থেকে একটা প্রশ্ন আসবে, এবং পলাশির যুদ্ধের থেকে কিন্তু একটা আসছেই, 8 মার্কের প্রশ্ন সম্ভবত একটা আসছে, আজকে 8 না 7। তো যাই হোক, এই যে পলাশির থেকে আমি লাইভটা ক্লাসটা নিলাম, পলাশির যুদ্ধ থেকে আসছে। এখন প্রশ্নটা কি আসছে দেখেন, আমি হেডলাইনে নিছিলাম যে পলাশি যুদ্ধের কারণ, ফলাফল এবং নবাব সিরাজউদ্দৌলার পতন আলোচনা করো, এটা ছিল না আমার হেডলাইনে। কিন্তু পরীক্ষা আসছে কি, পলাশি যুদ্ধের পটভূমি আলোচনা করো। এখন আমি এইটাকে আমার মানে প্রশ্নের মধ্যে দাগাইতে পারতাম যে এটা কমন পড়ছে, কিন্তু আমি দাগাই নাই, কারণ জানি কিছু পণ্ডিত পোলাপাইন আছে এসে বলবে যে ভাইয়া আপনি কিন্তু পটভূমি দেন নাই। তো এই জন্য আমি রাখিনি, ঠিক আছে। আমার তো আর 12টার মধ্যে 12টা কমন দরকার নেই, আমার 8টা কমন পড়লেই হয়। তো এখন দেখেন, যেই পটভূমি বলতেছে সেই পটভূমি মানে কি, পলাশির যুদ্ধের পটভূমি তো ওই যে আমরা এই যে টোটাল পলাশির যুদ্ধটার মূল ব্যাপারটা, একদম ফার্স্ট থেকে লাস্ট ব্যাপারটা কি আপনি সংক্ষেপে আলোচনা করবেন। আপনি পলাশির যুদ্ধের কারণ, ফলাফল এবং নবাব সিরাজউদ্দৌলার পতন, এই 3টাকে কম্বাইন করলে যেই রেজাল্টটা বের হয় সেটাই পটভূমি, বুঝা গেছে। তো এখন এই জিনিসগুলো আসলে বোঝানো যায় না অনলাইনে, অনেক স্টুডেন্টরা একটু ঘোরামি করে। যাই হোক, দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আবার আলাদাভাবে ব্যাপার আসতেও পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, 4টা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লিখো। এখন আপনারা একটা কাজ করতে পারেন, এই যে প্রশ্নটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে এইখানে আলাদা না পড়ে, এই ক্ষেত্রে আপনি এই যে আগের প্রশ্নের মধ্যে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে না, এইটাকে একসাথে কম্বাইন করে একটু বড় করে পড়ে নিলেন। আপনি এই অংশটাতে একটু বড় করে পড়লে কি হবে, এই নিচের প্রশ্নটাও আপনার সলভ হয়ে যাচ্ছে, বোঝা গেল। এইভাবে হচ্ছে প্রশ্নগুলোকে আপনার পড়াশোনা করতে হয়। তখন কি হয়ে যায়, আপনি পড়লেন কম, কিন্তু আপনার প্রশ্নের সংখ্যা অনেক বেশি আসতেছে। অর্থাৎ আপনি একটা প্রশ্নের অ্যান্সার পড়তেছেন, সেখান থেকে 2টা 3টা হয়ে যাচ্ছে, ওই যে ট্যাটাটার মতো, বা যেটা বললাম, যেটা আমি দেখাইলাম, হ্যাঁ, ওইটার মতো হয়ে যায়। আচ্ছা, অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ, হ্যাঁ, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, অথবা ফাইল ম্যানেজমেন্ট এবং ডিভাইস ম্যানেজমেন্ট, এগুলো আলোচনা করে। দেখেন আমরা এখানে 4টা অপশন রাখছি। অপারেটিং সিস্টেম কি, এটা দিয়ে দিতে পারে। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ, হ্যাঁ, প্রধান প্রসেসিং, প্রধান কাজ হচ্ছে এইটা দিয়ে আপনার প্রসেসিং ম্যানেজমেন্ট দিল, সাথে দিয়ে দিল ডিভাইস ম্যানেজমেন্ট ব্যাখ্যা করো। মাঝখানে 2টা দিল না, মেমোরি এবং ফাইল ম্যানেজমেন্ট। নাই দিতে পারে, কিন্তু আমরা তো আর জানি না যে সে কি এই 4টাই দিতে পারে বা এখান থেকে একটা দিতে পারে।
তো এই জন্য আমরা 4টাকে একসাথেই রাখছি, এবং আপনারা এই প্রশ্নটার জন্য এই 4টাকে একটা প্রশ্ন হিসাবেই পড়াশোনা করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এই গেল ব্যাপারটা। আর এই চ্যাপ্টারটা একটু বড় এবং এখান থেকে প্রশ্ন বেশি আসবে, ফলে মানে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, আপনি যদি 5 থেকে 6টা প্রশ্ন পরে একটা কমন পেতে চান, তাহলে এইখান থেকে আপনি প্রশ্ন পাবেন 2 থেকে 3টা প্রশ্ন পেতে পারেন, ইভেন 2টা পেতে পারেন, মিনিমাম 2টা থাকবে এই অধ্যায় থেকে প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এইভাবে হচ্ছে নিচেও আরো কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমি আর আলোচনা না করি। আপনারা এটা হচ্ছে শিটটা দিয়ে দিলে আপনি সেখান থেকে দেখে নিন, কেমন? দেন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন থেকে দেখেন মাত্র কয়টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন এগুলা। ওয়ার্ড প্রসেসিং কি? বহুল ব্যবহৃত কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর নাম লেখো এবং কাজ, বৈশিষ্ট্য, ব্যবহার ক্ষেত্রে এগুলো আলোচনা করো। সিম্পল একটা প্রশ্ন, সহজ আছে, একবার পড়লেই পারবেন। মাইক্রোসফট অফিস কাকে বলে? একদম এমএস অফিস কাজ সমূহ আলোচনা করো। মানে মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সেগুলো আপনারা আলোচনা করবেন। দেখবেন আইসিটি বইয়ে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে। এবং আমার মনে হয় এই চ্যাপ্টারটা একবার করে আপনারা যদি রিডিং পড়তে পারেন খুব মনোযোগ দিয়ে আর কি, অবশ্যই হাতে মোবাইল চাপতেছেন, রিলস দেখতেছেন, তার সাথে সাথে আপনি যদি এটা পড়েন সেক্ষেত্রে কিন্তু হবে না, কেমন? আচ্ছা, এসে নাইম ভাইয়া, পড়াগুলো কি একবারে খাওয়ানোর কোনো উপায় নাই? বাপ, যা পড়ি সব ভুলে যায়। হ্যাঁ, আপনাকে একবারে খাওয়া দিতে পারবো, সেক্ষেত্রে আপনাকে আমাদের অফিসে আসতে হবে। আপনি অফিসে আসবেন, আমাদের পড়াশোনার একটা ফাইল আছে, ওইটা হচ্ছে ঝাঁকিয়ে আপনাকে একদম পুরোটা খেয়ে দিলে দেন পরের কোনো পরীক্ষায় আপনার আর দেখবেন বলতেছে না, সব মনে থাকবে, ঠিক আছে? আপনি আমাদের অফিসে চলে আসবেন। আজকেও গত ক্লাসের মতো উত্তরগুলো পড়িয়ে দিয়েন, তাহলে মনে থাকে ভালো। আফসানা বলতেছে আজকে হয়তো পড়িয়ে দিতে পারবো না, কিন্তু আমি নমুনাটা দেখিয়ে দেবো, কেমন? অ্যান্সার দিলে ভালো হতো। এখন দেখেন, আমি ইতিহাসে আগে হচ্ছে অ্যান্সার দিয়ে শুরু করছি, তখন বলছে সাজেশন লাগবে, এখন আগে সাজেশন দিতেছে, এখন অ্যান্সার দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দুইটাই তো দিব। হ্যাঁ, ওকে। বড় প্রশ্নের সাথে লেসগুলো আসে। হ্যাঁ, লেসগুলো তো দিচ্ছি, এই যে দেখেন, একটা তো বললামই মাইক্রোসফট অফিস, দেন মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণের ধাপ লিখো। আপনি একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে চান, সেই ধাপগুলো আপনি লিখে দিলেই হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার, এটা হচ্ছে সবার জানতে হবে। আপনারা কিন্তু মানে ইতিহাসের ক্ষেত্রে বলছিলেন যে ভাইয়া আমরা কত পেজ লিখবো 10 মার্কের জন্য বা 5 মার্কের জন্য। এইটা আইসিটির ক্ষেত্রে কিন্তু প্রেফারেবল না, ওটা ইতিহাসের জন্য ঠিক আছে। আইসিটির জন্য কিন্তু 10 মার্কের জন্য কত পেজ লিখবেন, 5 মার্কের জন্য কত পেজ লিখবেন, এই জিনিসটা কিন্তু একটা ব্যাপার আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনাদেরকে আরেকটু তথ্য দিই, আইসিটিতে অত বেশি লিখতে হবে না। আপনি ইতিহাসে যেমন 7 পেজ 8 পেজ বলছিলাম 10 মার্কের জন্য, ইতিহাসের জন্য আপনাকে ইচ্ছে কম লিখতে হবে। আইসিটিতে 10 মার্কের জন্য, হ্যাঁ 10 মার্কের জন্য কত পেজ লিখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ইতিহাসের জন্য বলছিলাম 7-8 পেজ, মিনিমাম 7-8 পেজ লিখতে হয়, কিন্তু আইসিটির ক্ষেত্রে আপনাকে এত বেশি লিখতে হবে না। তাহলে কতটুকু লিখবো এটা আমি আপনাদেরকে দেখাবো, আমাদের নমুনা প্রশ্নের অ্যান্সারে আছে। তারপরেও আমি একটু বলে দেই যে আইসিটিতে যেহেতু আপনার ইতিহাসের মতো অনেক বড় করার সুযোগ নাই, অর্থাৎ যতটুকু পারফেক্ট অ্যান্সার ততটুকুই দিবেন, সেটা যত পেজে যাবে ততটুকুই অ্যান্সার। এখন 10 মার্কের জন্য আপনার আইসিটির উত্তরটা যদি 5 পেজের হয়, 5 পেজের, আপনি 5 পেজের জন্যই এটা 10-এ 10 পাবেন বা 9 পাবেন। বুঝা গেছে? এইটাকে আপনার ইচ্ছা মতো টেনে বড় করার কোনো প্রয়োজন নাই। যতটুকু অ্যান্সার ততটুকু লিখে দিবেন, সেটা যত পেজে গিয়ে শেষ হয়। বুঝা গেছে? কি আমি একটু দেখি। হ্যাঁ, পয়েন্ট আকারে তো অবশ্যই লিখতে হবে।
ফাহমিদ হক ভাইয়া পয়েন্ট আকারে লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রহমান কৌশিক চ্যাপ্টার একটা আরেকবার দেখাবেন প্লিজ। আচ্ছা আমি চ্যাপ্টার একটা দেখাবো, এখানে যেই পয়েন্টটা বলতেছিলাম এইটা যতটুকু অ্যান্সার যতটুকু হবে, অ্যান্সার যত পেজ হবে ততটুকুই, ততটুকুই, ঠিক আছে, বুঝা গেছে? অ্যান্সারটা আমার যত পেজে যাবে আমার আইসিটির জন্য ততটুকুই লিখতে হবে, এর বাইরে আমাদের এক্সট্রা করে এটাকে মানে ইচ্ছা মতো এক্সপান্ড করা, জোর করে বড় করার দরকার নেই। সবাই খুশি তো? কে কে খুশি অ্যান্সার কমেন্ট করেন যে ভাইয়া এই জিনিসটা আমরা জানতাম না, আপনি এখন বলে দেওয়াতে আমরা খুশি হইলাম। খুশি বা স্যাড, স্যাড হলে স্যাড লিখতে পারেন, সমস্যা নেই। আর যদি বলেন না হ্যাপি, হ্যাপি হলে হ্যাপি লিখতে পারেন। আইসিটিতে 10 মার্কের জন্য কত পেজ লিখবো, এটা হচ্ছে আপনার অ্যান্সার যতটুকু হবে ততটুকু লিখলেই হবে। সেটা 5 পেজে হতে পারে, ইভেন 4 পেজে হতে পারে, ইভেন 6 পেজে হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা পরিষ্কার করে পানি খাইয়ে দিন বাদল রহমান। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। প্রয়োজনে আপনিও আসতে পারেন ওর সাথে, ঠিক আছে? কারণ আপনি যদি থাকেন তাহলে হয়তো জিনিসটা আরো বেশি, পানিটা কতটুকু পরিষ্কার হলো সেটাও আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা ফান করলাম, মানে সিরিয়াসলি নিবেন না। এমডি ঋতু, আমি একটা কোশ্চেন করছিলাম ভাইয়া, আপনার কোশ্চেনটা আমি দেখি নাই, কারণ অনেক কমেন্ট তো দেখা গেছে অনেকে আবার আমি একটু সময় বেশি নিলে বিরক্ত হয়ে যায় অনেক স্টুডেন্ট, তা আমি এটা নিয়ে খুব ভয় আছে, আমি বেশি সময় নিতে চাই না। ভাইয়া অ্যান্সার দিলে ভালো হয়, কি অ্যান্সার দিব আমি তো বুঝতেছি না ভাইয়া। পিডিএফ গুলো হ্যাঁ অবশ্যই দিব। এগুলোতে চিত্রে আসে কি ভাইয়া? হ্যাঁ চিত্র থাকতে পারে, চিত্র থাকলে অবশ্যই চিত্র লিখতে হবে। আইসিটির ক্ষেত্রে কিন্তু চিত্র থাকলে চিত্র আপনাদেরকে দিতে হবে, ওকে, এটা মনে রাখবেন। আনিকা ইসলাম অনু, আপনারা আমাদেরকে পড়ান বা আপনারা চান আমরা ভালো রেজাল্ট করি, তাই আমাদের কথা চিন্তা করে একটু অ্যান্সারগুলো দিয়ে যেন সবাই পড়তে পারি। সব অ্যান্সারগুলো আমরা কোথা থেকে দেবো আসলে, এটা একটা ব্যাপার, কারণ এটা তো বইয়ের মধ্যেই আছে প্রশ্নের অ্যান্সারগুলো। তবে আজকে আমি যেটা নমুনার অ্যান্সার নিয়েছি এটা আমি হচ্ছে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো, ওকে? হ্যাঁ কোশ্চেন যেটা চায় সেটার অ্যান্সার দিলে হবে। রেকর্ড ক্লাস কোথায় পাবো? রেকর্ড ক্লাস হচ্ছে আমাদের বেচে আপনাকে ভর্তি হতে হবে, পেইড বেচে। এখন যদি আপনি পরীক্ষার্থী হন আপনার আর পেইড বেচের ভর্তি হওয়ার দরকার নেই, আপনি প্রয়োজনে সেকেন্ড ইয়ারের কোর্সে আমাদের হচ্ছে মানে ভর্তি হয়ে যেতে পারেন পরীক্ষা শেষ হলেই, কেমন? আচ্ছা এমডি মোহাম্মদ রিফাত, 3 থেকে 5 পেজ, ওকে গুড ভাইয়া। 7-8 পেজ লেখা তো পসিবল না, 8টা কোশ্চেন লিখতে এত সময় পাওয়া যায় না। হ্যাঁ যায়, ইতিহাসের ক্ষেত্রে যায়, কিন্তু আইসিটির ক্ষেত্রে এই জন্য কিন্তু আবার 7-8 পেজ কিন্তু না। আইসিটির ক্ষেত্রে মোটামুটি 5 পেজের মতো লিখলেই হয় 10 মার্কের জন্য, এর বেশি যাবে না। হ্যাঁ আর নাইম গালিব স্যার, ফিজিক্সের মেজর সাবজেক্টগুলোর প্রশ্নের এক একটার উত্তরে এক এক বই থেকে বা এক এক নোট থেকে লিখলে কি নাম্বার দিবে জানাবেন? হ্যাঁ দিবে অবশ্যই। আপনার ফিজিক্সের যে প্রশ্নের অ্যান্সারটা, প্রতিপাদনগুলো, সেগুলো অবশ্যই কারেক্ট হতে হবে। যদি আপনি কারেক্ট ঠিকঠাকভাবে না লিখেন তাহলে কিন্তু পাবেন না, ঠিক আছে? আচ্ছা হ্যাপি না ভাইয়া, রাগ করছি। তানবির আহমেদ, আচ্ছা ঠিক আছে তানবির ভাইয়া, রাগ করে না, আপনাকে চকলেট দেওয়া হবে। সো এবার হ্যাপি, ঠিক আছে? হ্যাপি আগে থেকেই জানতাম, ওকে। অলিভিয়া গুড ভাই, এ প্লাস উঠবে কত মার্ক পেলে? আচ্ছা আইসিটিতে এ প্লাস কত মার্ক উঠবে? আপনি হচ্ছে আইসিটিতে তো 60 মার্ক, আচ্ছা 60 মার্ক না, আপনি হচ্ছে এ প্লাস, আপনারা যদি এ প্লাস পেতে চান আইসিটিতে আপনাকে ন্যূনতম হচ্ছে 48 মার্ক পেতে হবে, 48। এটা হচ্ছে এ প্লাসের জন্য 60 মার্কের মধ্যে 48 পেতে হবে আপনাকে এ প্লাস আইসিটির জন্য। হ্যাঁ এটা হচ্ছে এ প্লাস। আর ফার্স্ট ক্লাসের জন্য আমি একটু লিখে দিই। ফার্স্ট ক্লাসের জন্য আপনাকে পেতে হবে 36,
আপনি যদি 60-এর মধ্যে 36 মার্ক পান তাহলে আপনি হচ্ছে আইসিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। আর যদি 48 পেতে পারেন তাহলে হচ্ছে আপনি এ প্লাস পেতে পারেন। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আপনার কলেজ থেকে ইন কোর্সের যে 15 মার্ক, এই 15 মার্কে আপনাকে কত নাম্বার দিতেছে সেটাও একটা ব্যাপার আছে, বোঝা গেছে? এটাও একটা ব্যাপার আছে। তো এই 15 মার্ক মানে যেটা 15 আছে সেখান থেকে আপনার এইটা মিলিয়ে তারপর হচ্ছে আপনাকে প্লাস দেওয়া হবে। আর আমি যদি টোটালটা একবারে যদি 75-এর জন্য আমি আপনাকে 3 ক্রেডিটের জন্য এ প্লাস কত হয় সেটা যদি একবারে দেখিয়ে দিই তাহলে এরকম হবে। আপনাকে এই 75-এর মধ্যে এ প্লাসের জন্য পেতে হবে কত? এ প্লাসের জন্য পেতে হবে 60 মার্ক পেতে হবে, 60 পেতে হবে। হ্যাঁ, একদম এটা হচ্ছে ইন কোর্স প্লাস লিখিত মিলে, ইন কোর্স প্লাস লিখিত মিলে আপনাকে পেতে হবে 60। অর্থাৎ আপনার ইন কোর্সের মধ্যে যদি 12 দেয়, আপনাকে যদি ইন কোর্সের মধ্যে 12 দেয় আর আপনি যদি লিখিত 48 পান তাহলেই হচ্ছে আপনার এ প্লাস চলে আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে এ প্লাসের হিসাবটা। আচ্ছা, তো যাই হোক, আমি আশা করি এই জিনিসটা এখন আপনি বুঝতে পেরেছেন। আমরা এইদিকে ছিলাম সম্ভবত, আমি কিছু কমেন্ট দেখতেছিলাম যে আপনারা হ্যাপি আইসিটি 2-3টা পেজ লেখা এনাফ যদি মূল কথা থাকে। হ্যাঁ, ইয়েস, রাইট। 2টা পেজ লেখাটা আবার 10 মার্কের জন্য ভাইয়া এটা হয় না। আপনি 10 মার্কের জন্য এরকম প্রশ্নই করবে, আপনার যেন 4-5 পেজ চলে যায় এরকম প্রশ্নই করবে তারা কি মেইনলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাপি স্যার, আসলেই জানতাম না, খুব খুশি হলাম। হ্যাঁ, SM সুলতান ধন্যবাদ। ইতিহাসে কত পেলে ফার্স্ট ক্লাস? ইতিহাসের ক্ষেত্রে আমি যদি বলি, ইতিহাস তো 4 ক্রেডিটের সাবজেক্ট, আপনি হচ্ছে ফার্স্ট ক্লাস পেতে যান, ফার্স্ট ক্লাসের জন্য হচ্ছে 48 পেতে হবে। এটা হচ্ছে ইতিহাসের ফার্স্ট ক্লাসের জন্য, এটা ইতিহাসের ফার্স্ট ক্লাসের জন্য, ঠিক আছে? আর যদি আপনি এ প্লাস পেতে চান ইতিহাসে, এটা হচ্ছে মানে 64 পেতে হবে, কিন্তু এটা কিন্তু ইনকোর্স নাম্বার বাদ দিয়ে। আর ইনকোর্স যদি নেই তাহলে তো আপনি ইনকোর্স এবং লিখিত মিলে তো 80 পেতে হবে 100-র মধ্যে, এটা তো বুঝাই যায়, ঠিক আছে? এটা হচ্ছে ইনকোর্স নাম্বার বাদ দিলে আপনাকে এটা পেতে হবে, আর ইনকোর্স নাম্বার তো আপনাকে কলেজ থেকে দিবেই। তো যাই হোক, আমরা এটা দেখতেছিলাম যে দেন আমরা দেখি ডকুমেন্ট সম্পাদনা কি, কপি, কাট, পেস্ট, আনডু, রিমুভ, ফাইন্ড এবং রিপ্লেসের কাজ শর্টকাট সব ব্যাখ্যা করো, ঠিক আছে? পার্থক্য এইখানে আইসিটিতে আরেকটা ব্যাপার আছে, পার্থক্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আইসিটিতে আপনারা দেখবেন একটা পার্থক্য আপনাদের পরীক্ষায় আসতে পারে, যে কোনোটার থেকে একটা আসতে পারে। এখন আমরা তো বুঝতেছি না কোনটা আসবে, বাট আমাদের মনে হচ্ছে যে এইগুলা থেকে আসার চান্স সবচেয়ে বেশি। দেখেন, কপি এবং পেস্ট অথবা কাট, মানে কাট, কপি, পেস্ট, এই 3টার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে একটা পার্থক্য দিয়ে দিতে পারে। রিডু এবং আনডুর মধ্যে থেকেও পার্থক্য আসতে পারে, রিপ্লেস এবং ফাইন্ড থেকেও আসতে পারে, হেডিং এবং সাব হেডিং থেকেও আসতে পারে। আবার আগের চ্যাপ্টারে দেখেন এইখানে কিন্তু কপি আমাদের পার্থক্য ছিল, যেমন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য কি এটা দিতে পারে, র্যাম এবং রোমের পার্থক্য আসতে পারে, ঠিক আছে? প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজ থেকেও পার্থক্য আসতে পারে। এইভাবে হচ্ছে সিপিইউ এবং জিপিইউ থেকেও পার্থক্য আসতে পারে। তো এই পার্থক্যগুলো একটাও মিস দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা হচ্ছে যদি পার্থক্য থেকে একটা 5 মার্কের অ্যান্সার করতেই চাই বা 4 মার্কের একটা অ্যান্সার করতেই চাই 100%, তাহলে আমরা কোনো পার্থক্যই বাদ দেব না। আর পার্থক্যগুলো খুবই সহজ, আপনি একটা পড়লে আরেকটা ইজিলি মনে থাকে। আপনি পার্থক্য যখন এই যে যদি আপনি যদি কপি এবং পেস্টের পার্থক্যটা পড়েন, আপনি যখন কপিটা পড়বেন দেখবেন পেস্টেরটা তার উল্টাটাই থাকে। পার্থক্য মানে কি বিপরীত, একটা আরেকটার বিপরীত। তাহলে একটা যখন আপনি পারবেন আরেকটা হচ্ছে আপনার জন্য খুবই ইজিলি আপনি লিখে আসতে পারবেন, বোঝা গেছে? এবং পার্থক্যগুলো বানায়ও লেখা যায়, সেই জন্য পার্থক্যগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। একটা পার্থক্য আপনারা কমন পাচ্ছেন, তো এটা ধরে নেন, আশা করি একটা পার্থক্য আপনারা পেয়ে যাবেন। এটা গেল চ্যাপ্টার 3 এবং আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এই প্রথম 4টা অধ্যায় 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর শেষে আমাদের হচ্ছে 8 এবং 9। আপনারা আইসিটিতে যারা বেশি পড়তে পারবেন না, আপনারা কেবলমাত্র এই 6টা অধ্যায় পড়ে যান। এই 6টা অধ্যায় পড়ে গেলে ইনশাল্লাহ আপনারা ফার্স্ট ক্লাস আপনারা তুলতে পারবেন, ঠিক আছে? যারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আসছিলেন, আমি তাদেরকে বলে দিলাম যে 1, 2, 3, 4 এবং 8, 9 এই 6টা অধ্যায় যদি আপনি পড়তে পারেন আইসিটিতে,
তাহলে আপনি 100% A প্লাস, মানে সরি মানে ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। A+-এর তো কোনো কথা নেই, A+-এর জন্য পুরো বই পড়তে লাগে, ঠিক আছে? কারণ অনার্স লেভেলে একটা সাবজেক্টে A+ পাওয়া তো ভাই চারটেখানি কথা না, ঠিক আছে? আচ্ছা, তো এটা বুঝলাম। স্প্রেডশিট কি, স্প্রেডশিটের প্রধান বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং তথ্য বাস্তবায়নে এগুলো হচ্ছে আলোচনা করো। তো ওই একই ব্যাপার আসলে। বা এরপরে সেল, মানে যেটা সেল, সারি বা রো কলাম, দেন সেল অ্যাড্রেস, তারপরে সেল রেঞ্জ, ওয়ার্কশিট, ওয়ার্কবুক, এগুলো হচ্ছে উদাহরণ সহ লিখো। মানে ছোট ছোট ব্যাপার এগুলো, দেখা যাচ্ছে 2-3টা দিয়ে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, উদাহরণ সহ লিখো। এখন এই জিনিসগুলো ছোট ছোট, তো আপনারা অল্প অল্প করে 1-2 বার করে পড়লেই আপনারা লিখতে পারবেন। বিশ্বাস করেন, আপনারা যেহেতু এইচএসসি-তে আইসিটি পড়ে আসছেন, ফলে আইসিটি ওই এইচএসসি-তে, মানে এইচএসসির আইসিটির সাথে এই আইসিটির তেমন একটা পার্থক্য নাই। আপনারা জাস্ট হয়তো কিছু কিছু কিওয়ার্ড গুলো নতুন হতে পারে, তো আপনি 1-2 বার পড়লেই আপনার হচ্ছে মনে থাকবে। এবং আপনারা যদি আপনার ইন্টারের আইসিটি বই থেকেও কোনো পড়া নেন, সেক্ষেত্রেও সমস্যা নেই, আপনারা ফুল মার্ক পেয়ে যাবেন। কেমন? আদিবা ইসলাম, চ্যাট জিপিটি থেকে অ্যান্সার গুলো লিখলে কি মার্ক দিবে? হ্যাঁ, যদি সঠিক হয় সেটা তো দিবে। আর চ্যাট জিপিটি তো এখন মোটামুটি ভালো অ্যান্সার দিতে পারে, তো আশা করি মার্ক তো পাওয়ার কথা। তবে আপনি প্রশ্নের অ্যান্সারটা কিভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছেন, কিভাবে সাজিয়ে লিখতে পারতেছেন খাতায়, সেটার উপর অনেক অনেক বেশি ডিপেন্ড করে, ঠিক আছে? আহ, না সুলতানা বেগম, আমি রাগ করব না, ঠিক আছে? দেখেন আসলে মানে ওই পজিশনে, মানে আপনাদের পজিশনে থেকে আসলে জিনিসটা একটু সহজ, কিন্তু এই পজিশনে আসলে একটা ব্যাপার আছে যে না, আমি এত কষ্ট করে একটা জিনিস নিয়ে আসলাম, যাদের জন্য তারাই এরকম অধৈর্য হয়ে যাচ্ছে কেন? ভাই, আপনারা তো দেখা গেছে ফ্যানের নিচে আছেন বা খাটে শুয়ে শুয়ে লাইভটা দেখতেছেন, আর আমার তো এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, আমাদের কি কষ্ট হয় না? এবং আমি কন্টিনিউয়াসলি আমি কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমার তো এনার্জি ক্ষয় হচ্ছে, আমার ব্রেইন থিঙ্কিং করতেছে এরপরের কথাটা আমার কি হবে, সেটার উপর ডিপেন্ড করে কথা বলতে হচ্ছে, এখানে সাজেশন দিতে হচ্ছে, আপনাদের কমেন্টে সেটা রিপ্লাই দিতে হচ্ছে, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো জিনিসটা সহজ না এই পাশ থেকে আসলে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পার্থক্য কোনোটা থেকে বাদ দেওয়া যাবে না। সেল এবং রো এর পার্থক্য কলাম অথবা চার্ট, মানে চার্ট অথবা গ্রাফ থেকে, বার চার্ট অথবা কলাম চার্ট থেকে, হ্যাঁ, এগুলো থেকে আসতে পারে। তো যাই হোক, আমি তো বলেই দিলাম এই 6টা অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম 4টা অধ্যায় আমরা কিন্তু দেখে ফেললাম। এরপরে দেখেন বাকি প্রশ্নগুলো খুব অল্প অল্প প্রশ্ন, বেশি একটা নাই। প্রেজেন্টেশন সফটওয়্যার কি, প্রেজেন্টেশন সফটওয়্যার কোথায় ব্যবহার করা হয়, এর সুবিধা গুরুত্ব আলোচনা করো, ভালো প্রেজেন্টেশন তৈরি করতে কি কি নিয়ম মেনে চলতে হয়, এই জিনিসগুলো দেখেন। এই প্রশ্নটা কি অনেক কঠিন? ধরেন এখানে কয়টা, 5টা প্রশ্ন, এইটা কি অনেক কঠিন? এটা কি কঠিন প্রশ্ন? এটা কি কঠিন? দেখেন যে ভালো প্রেজেন্টেশন তৈরি করতে কি কি নিয়ম মেনে চলতে হয়, কঠিন না। আপনি 5-6টা পয়েন্ট লিখে দিলেই তো হয়ে যায়। 5 থেকে 6টা পয়েন্ট, আপনি যে কটা আছে অ্যান্সারে, আপনি ওই পয়েন্টগুলো লিখলেই হয়ে যায়। অত বেশি ব্যাখ্যাও তো লাগতেছে না। তাহলে এই পড়াশোনাগুলো যদি 1-2 বার আপনি প্রশ্নগুলো পড়ে যান, আপনি লিখতে পারবেন। আর যদি একবারেই চিন্তা করেন যে না, আমি 20টা-25টা প্রশ্ন পড়বো, এর বাইরে আর পড়বো না, তাহলে ভাই ওইগুলা থেকে কমন না আসলে আপনি মানে কিছু লিখতে তো পারবেন না। কলমের ক্যাপ, এটা আপনার হচ্ছে কামড়াতে কামড়াতে হচ্ছে পুরো 3 ঘন্টা সময় চলে যাবে, ঠিক আছে? আর যদি অন্তত পক্ষে কষ্ট করে মোবাইল রিলস এগুলো থেকে একটু দূরে থেকে 1-1.5 ঘন্টা আপনি একটা প্রশ্ন জাস্ট রিডিং পড়লেন, উপর থেকে নিচে রিডিং, মুখস্থ করার দরকার নেই, আপনি রিডিং পড়লেও 10টা পয়েন্ট পড়লে আপনি 5টা লিখে আসতে পারবেন। এইটা আমি গ্যারান্টি দিলাম, কারণ আপনারা ওই অতটুকু অ্যাবিলিটি আছে বিধে আপনারা অনার্সে আসতে পারছেন, ঠিক আছে? তো যাই হোক, স্লাইড কি, এই যে স্লাইড, যেমন আজকে এই ক্লাসটা আমি কিসের উপর নিতেছি, আমি স্লাইডের উপর নিতেছি, কিন্তু এগুলো পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে বানানো, তো পাওয়ার পয়েন্ট স্লাইডের উপরে কিন্তু ক্লাস নিতেছি। তো স্লাইড কি, স্লাইডের বৈশিষ্ট্যটা লিখো, স্লাইড কেন তৈরি করা হয়। এই যে দেখেন স্লাইড কেন তৈরি করা হচ্ছে, প্রেজেন্টেশনের জন্য। আমি কিন্তু এই যে স্লাইডের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমার উপস্থাপনগুলো, আমার আইডিয়াগুলো, আমার সাজেশনটা, এইটাই হচ্ছে প্রেজেন্টেশনের তৈরি করার কারণ। এই জন্য তৈরি করা হয়। আবার পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড তৈরির ধাপগুলো লিখো, এইটা মানে একদম বাচ্চাদের পড়া, ঠিক আছে? তো যাই হোক, হাইপার লিঙ্ক কি, এইটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা 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 কেউ মিস দিয়েন না, এই প্রশ্নটা অন্তত 2-3 বার পরে একটু মুখস্থ করে নিন। হাইপার লিঙ্ক কি, এর প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো। আর অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু পার্থক্য থাকে।
প্রত্যেকটা অধ্যায় থেকে 2-3টা পার্থক্য থাকে, এই পার্থক্যগুলাকে ঝাঁঝরা করে ফেলতে হবে। ঝাঁঝরা পার্থক্য থেকে একটা আসবে, হ্যাঁ, এটা আমি বলে দিলাম। স্লাইড প্রেজেন্টেশন, টুল বার এবং মেনু বার বা থিম এবং টেমপ্লেট, এগুলো হচ্ছে খুব সহজ সহজ ব্যাপার। দেন আমরা 6 নাম্বারটা দেখি সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই অধ্যায়টা আবার একটু গুরুত্বপূর্ণ আছে, কারণ অনলাইনে আমাদের সিকিউরিটির ব্যাপারগুলো তো খুবই মানে জরুরি আর কি, না? দেখা যাচ্ছে আমার হচ্ছে মানে পাসওয়ার্ড অনেকেই হ্যাকিং করে নিয়ে যায়, আইডি হ্যাক করে ফেলে, ওইটা করে সেটা করে, অনেক ঝামেলা না? তো দেখা যায় যে নিরাপত্তা বা সিকিউরিটি এটা জরুরি। আচ্ছা, দেখি আপনারা আবার বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা। আমি একটু একটু কমেন্টটা দেখি। আপনারা কালকে মানে অনেকেই দেখলাম বলতেছে যে ভাইয়া কমেন্ট পড়ে না। দেখেন, আমি কমেন্ট পড়ি, কিন্তু কিছু কিছু কমেন্ট পড়াটা আবার একটু সময় নষ্টের মতো লাগে আমার কাছে। তো এই জন্য আমি একটু কমেন্টটা মানে একটু একটু আলোচনা করার পরে আসি আর কি। মানে একটু 2 লাইন পড়াইলাম, আবার আপনাদেরকে কমেন্ট করতে দিলাম, সেক্ষেত্রে আসলে জিনিসটা অতটা মানানসই মনে হয় না আমার কাছে। আচ্ছা, আমি একটু দেখি। কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে বলা হয় লামিয়া ইসলাম, এত প্রশ্নের অ্যান্সার তো মানে এখন আমরা কিভাবে রেডি করে দেব? আমাদের দেখেন মানে একটা ব্যাপার হচ্ছে, যদিও আমি এই কথাটা এইভাবে বলতে চাই না, আপনি প্রশ্ন করছেন বিদায় বলতেছি, এগুলো তো দেখেন পেইড বেসের স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়। যে আমরা তো একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি, আমাদের এই প্ল্যাটফর্ম চালাতে আমাদের অনেকগুলো ম্যান পাওয়ারের প্রয়োজন, আমাদের অনেক একটা ব্যাপার আছে, কস্টের ব্যাপার আছে। তো সবকিছুর ব্যাপারে আমরা যখন এত ভালো একটা সার্ভিস আপনাকে দিব, সেখান থেকে আমাদের তো কিছু ছোট হলেও একটা রিটার্ন আসতে হবে। আমরা যদি সেই রিটার্নটা না পাই, আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ থাকতে পারবো না। না, আমার তো একটা রিটার্ন আসতে হবে, সেই রিটার্নটার জন্য আমাদের কিছু পেইড বেসের থাকে। এখন আমার পেইড বেসের স্টুডেন্টরা তো তারা তো ওই জিনিসটা পেইডই করছে সর্বোচ্চ লেভেলের আমাদের থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। তাদের জন্য সেইখানে অ্যান্সারের মানে পিডিএফ গুলো সব দেওয়া আছে কোর্সের মধ্যে। এখন সেটা অ্যাপসের মধ্যে দেওয়া আছে, ওইগুলো তো আমি হুট করে নিয়েই দিয়ে দিতে পারি না আপনাদেরকে, না? আচ্ছা, আচ্ছা, আইসিটি পাস মার্ক কত? আইসিটিতে পাস মার্ক হচ্ছে 24 পাস মার্ক। হ্যাঁ, পাস মার্ক হচ্ছে 24। আপনি যদি পুরো 60 মার্কের মধ্যে 24 লিখতে পারেন, মানে পান লিখিততে, আপনি আইসিটি পাস করে গেলেন, আর কোনো সমস্যা নেই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি এইটার মধ্যে আবার আপনার হচ্ছে এই যে কলেজ থেকে আবার ইনকোর্সের নাম্বার যুক্ত হবে, সেখান থেকে যদি আপনার 10 যুক্ত হয়, তাহলে আপনি 34-35 পেয়ে যাচ্ছেন। আর 34-35 পেয়ে গেলে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে বি মাইনাসের দিকে চলে যাবে রেজাল্টটা, ঠিক আছে? তো আপনি পাশের থেকেও একটু বেশি হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলি, কেউ ফেল করবেন না, ঠিক আছে? চিন্তা করবেন যে ঠিক আছে আমি হচ্ছে 33-34 পেয়ে পাস করাচ্ছে, একবার ফেল যেয়ে পরের বছর আবার ইমপ্রুভ দেয়, এইটা কখনো করবেন না ভাই। এটা করলে যে কি পরিমাণ কষ্ট হয় আপনি জানেন না। আপনি আপনি ইমপ্রুভ যখন দিতে যাবেন, আপনার জুনিয়রদের সাথে আপনি পরীক্ষার হলে ঢুকবেন, আপনার লজ্জা করবে, কিন্তু শরম লাগবে তখন, যে না কি রে, আমার জুনিয়ররা কলেজে আমার সাথে দেখা হয়, ওরা দেখবে আমি এক সাবজেক্টে ফেল নিয়ে আসছি ইমপ্রুভ দিতে। এটা খুবই পেইনফুল, এটা করাই যাবে না। হ্যাঁ, যে কোনো মূল্যে পাশ করে ফেলতে হবে। প্রয়োজনে আপনি পাশ করা সাবজেক্টে মান উন্নয়ন করতে পারেন, যে আমি পাশ করছি, আমার হচ্ছে সিগারেট আসছে, আমি সিগারেটটাকে আমি বি প্লাস বানাতে চাই, সেইটা সমস্যা না, ওইটাতে আপনার লজ্জা লাগবে না, কিন্তু ফেল গেলে লজ্জা আছে। তো যাই হোক, এইটা এই স্লাইডে কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ও কমেন্ট করতেছিলাম, এস অমিত ভাইয়া, আপনার পড়ানোর মাঝে নেশা আছে, পুরাই আসক্ত হয়ে গেলাম। আচ্ছা, ধন্যবাদ অমিত ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল। আপনি আমাদের ফিজিক্স স্টাডি বিডি পেজের সাথে লেগে থাকুন, তাহলে প্রতিদিন আমাকে দেখতে পারবেন। এছাড়াও আমার অনেক ক্লাস দেওয়া আছে, আপনারা পেজের রিলস অপশনে গেলেও দেখতে পারবেন। আচ্ছা, তথ্য নিরাপত্তা কি? তথ্য নিরাপত্তার মূল লক্ষ্য গোপনীয়তা। অবশ্যই তথ্য নিরাপত্তার মূল লক্ষ্যই তো গোপনীয়তা। অখণ্ডতা এবং প্রাপ্যতা ব্যাখ্যা করো। যাই হোক, একই এই শব্দগুলো। তথ্য নিরাপত্তার গুরুত্ব আলোচনা করো। আমাদের তো এই প্রশ্নটা মানে খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের প্রথম প্রশ্নটাই অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তথ্য নিরাপত্তার সাধারণ হুমকিগুলো ব্যাখ্যা করো। এই যে আমরা যে তথ্যটা নিরাপদ রাখতে চাই, এদের একটা হুমকি আছে না? কেউ হ্যাক করতে চাবে, কেউ পাসওয়ার্ড নিয়ে নিতে চাবে, কেউ জিমেল তার মানে হ্যাকই আসলে মেইনলি। তো যাই হোক, এই হুমকিগুলো আলোচনা করা এবং নিরাপত্তা আইনের গুরুত্ব। অবশ্যই নিরাপত্তার একটা আইনও তো আছে, সেই আইনগুলো আপনার হচ্ছে সংক্ষেপে বর্ণনা করে দিবেন। অত এক্সট্রিম লেভেলের ব্যাখ্যা
এই আইসিটিতে লাগবে না। আমি আবারও বলি, আইসিটিতে আপনাদের কিন্তু আমি নিজেই বলছি 7 থেকে 8 পেজ লিখবেন ইতিহাসে, কিন্তু আইসিটিতে বলতেছি আইসিটিতে এক্সট্রিম লেভেলের ব্যাখ্যা লাগবে না, কিন্তু খুব সুন্দর কম্প্যাক্ট একটা অ্যান্সার দিতে হবে আপনাকে, খুব সুন্দর এবং কম্প্যাক্ট একটা অ্যান্সার দিতে হবে। এক্সট্রিম লেভেলের ব্যাখ্যা লাগে না আইসিটিতে, বুঝা গেছে? এটা সবসময় মাথায় রাখবেন যে ভাইয়াই বলছে অনেক বড় অ্যান্সার না দিয়ে আমি কম্প্যাক্ট অ্যান্সার দিব, সুন্দর অ্যান্সার দিব, পয়েন্ট আকারে অ্যান্সার দিব। পয়েন্টগুলো আমি দেখাবো একটু পরেই। আচ্ছা, সাইবার অপরাধ কি? সাইবার অপরাধের ব্যক্তিগত, আর্থিক, মানে প্রাতিষ্ঠানিক, জাতীয় প্রভাব আলোচনা করো। ভাই সাইবারের কারণে আপনারা দেখবেন মাঝে মধ্যে এক দেশের হ্যাকাররা আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট সাইবার আক্রমণ করে, ওয়েবসাইটে বা বিভিন্ন গভর্নমেন্ট বা মানে সরকারি তথ্যাদি যে এখানে থাকে সেই জায়গাগুলোতে অ্যাটাক করে, এরকম শুনছেন না? তো সেই জন্য সেটা কিন্তু জাতীয় প্রভাবে করে। আর ব্যক্তিগত ব্যাপার তো আছেই, এটা তো কোনো ব্যাপারই নেই। আর্থিক এবং প্রাতিষ্ঠানিক আছে না, কিছু কিছু দেখা যায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে অনেক সময় যে হ্যাকাররা আক্রমণ করে, আপনারা তো এটা শুনছেনই। যাই হোক, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো, মানে সরকার কি কি ভূমিকা পালন করতে পারে। এইটা দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা আছে না, এই প্রশ্নটার সাথে এইখানে একটা মিল আছে। এই যে তথ্য নিরাপত্তা আইনের গুরুত্ব, দেখেন ব্যাপার কিন্তু এই জায়গায় না যে আমি এইখানে অনেকগুলো প্রশ্ন করতেছি। মূল ব্যাপারটা হচ্ছে আপনি এই তথ্য নিরাপত্তার ব্যাপারটা একদম বেসিক লেভেল থেকে ডিটেলস জানেন। আপনি যদি তথ্য নিরাপত্তা বা সাইবার যেই ব্যাপারটা, নিরাপত্তাটা, এটা যদি আপনি ডিটেলস সহকারে একবার এটার থিমটা ধরে ফেলতে পারেন, আপনাকে যেইভাবে প্রশ্ন করা হোক আপনি বানায় লিখতে পারবেন, এবং আপনার লেখায় একুরেটি হবে এবং ফুল মার্কই আসবে। কারণ কি? কারণ দেখেন এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা তো পুরোই রিলেটেড। আপনি এই যে আইনগুলো আপনার গুরুত্বপূর্ণ, আপনি দেখেন সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা, সরকার কিভাবে ভূমিকা রাখবে? সরকারের কি হাত পা আছে? না, সরকার তো আইন প্রণয়ন করে দিবে, সরকার আইন করে দিবে এইটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে সরকারের ভূমিকা যখন আপনি আলোচনা করবেন সেটা তো আইনেরই অংশ হয়ে যাচ্ছে। তাহলে ওই আইনগুলো কি গুরুত্ব আছে না? তাহলে আপনি জাস্ট ওই আইনগুলো উল্লেখ করে সাথে সাথে সাইডে গুরুত্বটা লিখে দিলেন যে আইনের কারণে এটা হচ্ছে, এই গুরুত্বটা পাচ্ছে, এটা পাচ্ছে। তাহলে এইভাবে লিঙ্ক আপ করতে হবে প্রশ্নের সাথে, তাহলে অনেকগুলো প্রশ্ন আপনি অল্প অ্যান্সারেই আপনার শিখা হয়ে যায় আর কি, বুঝে গেছে? যাই হোক, এখন ডস আক্রমণ বা ডিডাস আক্রমণ কি, এদের বৈশিষ্ট্য, পার্থক্য? অবশ্যই পার্থক্য, এই জিনিসটা দেখছেন বারবার আসতেছে। প্রতিরোধের উপায়, হ্যাঁ, ডেটা সিকিউরিটি কি, ডেটা সিকিউরিটির উদ্দেশ্য এবং ডেটা সুরক্ষিত রাখার উপায় আলোচনা করো। খুব সুন্দর প্রশ্ন এইটা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাকিং কি, এটা তো মানে জেনজি যারা, মানে আপনাদের তো এটা অবশ্যই খুব বেশি একটা ফেভারিট টপিক। হ্যাঁ, হোয়াইট হ্যাকিং, ব্ল্যাক হ্যাকিং কত প্রকার আছে, কি কি দেখেন, বা অন্যান্য হ্যাকিংও হতে পারে। অন্যান্য হ্যাকিং এর ধরন ব্যাখ্যা করো, বা হ্যাকিং প্রতিরোধের নিরাপত্তা ব্যবস্থা বর্ণনা করো। তাহলে এইখানে দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এই সাইবার অপরাধের এই যে ব্যক্তিগত, আর্থিক, এইটা পড়লে আমাদের সরকারের ভূমিকাটা হয়ে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আর মেলওয়্যার কি, মেলওয়্যার প্রকারভেদ আলোচনা করো, বা মেলওয়্যার ভাইরাসের মধ্যে পার্থক্য লিখো। ভাইরাস কি, ভাইরাস প্রতিরোধের পদক্ষেপ সমূহ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সবগুলোই গুরুত্বপূর্ণ বাট একটু বেশি হচ্ছে হ্যাকিংটা, আর প্রথম যেটা এটা তো আসি। আর তথ্য নিরাপত্তার হুমকিগুলো, এই হুমকিগুলো আলটিমেটলি এই হ্যাকিং এর সাথেই রিলেটেড। দেখেন আপনি তথ্যের যে নিরাপত্তা, এগুলা কি কি বিষয়ের উপর হুমকি, মানে এদের হুমকিগুলা কি, সেটা তো হ্যাকিংটাই। হোয়াইট হ্যাকিং হতে পারে, ব্ল্যাক হ্যাকিং বা অন্যান্য হ্যাকিং এর মাধ্যমে তো সেটা আমাদের এই হুমকিগুলো আসে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারতে। আর 7 নাম্বার তো ইন্টারনেট। এই অধ্যায়টা আমি জানি এইটা যদি আপনারা নাও পড়েন তাও আপনারা লিখতে পারবেন ফাইনাল মানে পরীক্ষায়, এই অধ্যায় থেকে যা আসবে লিখতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে অন্ততপক্ষে প্রত্যেকটা প্রশ্নের জন্য একবার করে রিডিংটা পড়ে নেওয়া, অ্যান্সারটা কিভাবে তারা সাজাইছে বইয়ের মধ্যে দিয়েছে, এটা যদি আপনি একবার না দেখেন তাহলে তো আবার লিখতে পারবেন না, ওইটা একটু দেখা জরুরি, ঠিক আছে? তো ইন্টারনেট কেন নেটওয়ার্ক বলা হয়? ইন্টারনেটকে কেন নেটওয়ার্ক বলা হয়? কারণ বর্তমানে ইন্টারনেট ছাড়া অন্যান্য নেটওয়ার্কিং সিস্টেমই তো কল্পনা করা যাচ্ছে না আর কি। তো ইন্টারনেটের ইতিহাস, সুবিধা অসুবিধা আলোচনা করো। ইন্টারনেটের ইতিহাস আসুক না আসুক, কিন্তু সুবিধা অসুবিধা এইটা ভাই আসবেই, ঠিক আছে? মানে ইন্টারনেটের সুবিধা অসুবিধা আসার চান্স 99%। ইন্টারনেটের মৌলিক উপাদান ব্যাখ্যা করো, যেমন ইন্টারনেটের মৌলিক উপাদান কি কি হতে পারে? প্রোটোকল, আইপি ঠিকানা, ডোমেইন নেম সিস্টেম এবং ইন্টারনেট সেবা প্রদানকারী, এগুলা থাকতে পারে। ইন্টারনেট
ইন্টারনেট, আরেকটা হচ্ছে ইন্ট্রানেট। শব্দগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে, কিন্তু বানানগত পার্থক্য আছে, কেমন? এবং এক্সট্রানেট কি, এদের মধ্যে পার্থক্য করো এবং বৈশিষ্ট্য আলোচনা করো। তো আপনি যখন পার্থক্যটা শিখবেন না, ওই পার্থক্যগুলোই কিন্তু এক একটার বৈশিষ্ট্য। আমরা পার্থক্য কখন করি? আমরা যখন দুইটা পয়েন্টের পার্থক্য লিখতে থাকি না, দেখেন আমরা যখন ধরেন কপি এবং পেস্ট, এই দুইটা পার্থক্য করতেছি, তো কপির যেই কপি যেখানে লিখছি হেডলাইন, সেটা নিচে যে পয়েন্টগুলো দিতেছি, এইগুলা কি আসলে? এগুলো ওই কপির কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য। আবার এখানে পেস্ট যেটা রাখতেছি, পেস্টের এক একটা বৈশিষ্ট্যই কিন্তু আলোচনা করতেছি। তো দেখেন আমরা কিন্তু দুইটা শব্দই এখানে রেখে দিছি। এখন পরীক্ষায় ধরেন আপনি চিন্তা করলেন না রে, তাহলে পার্থক্যটা মনে হয় আসতে পারে পরীক্ষায়। এখন আপনি পরীক্ষায় গিয়ে দেখলেন যে ইন্টারনেট এবং এক্সট্রানেট কি, এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। হ্যাঁ, আপনি তো চিন্তা করবেন আমি পড়ে গেলাম, পার্থক্য আসলো, বৈশিষ্ট্য, প্রশ্নটা কমন পড়লো না। কিন্তু না, দেখেন প্রশ্ন কমন পড়ছে। আপনি জাস্ট একটু যদি চালাক হন আর কি, আপনি যদি একটু চালাক হন তাইলেই কিন্তু কমন পড়ে গেছে। আপনার ওই পার্থক্যগুলোই আসলে বৈশিষ্ট্য, তখন আপনি আর ঘর করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এখানে মানে বলে দেওয়া উচিত আপনাদেরকে, পার্থক্য অবশ্যই আপনার কি করতে হবে জানেন? পার্থক্যের জন্য আপনাকে মার্জিন করতে হবে খাতায়। এইভাবে হচ্ছে আপনি খাতায় মার্জিন করে দিবেন, এইভাবে হচ্ছে আপনি মার্জিন করে দিবেন। ঠিক আছে, খাতায় মানে আপনার হচ্ছে স্কেল দিয়ে এইভাবে হচ্ছে খাতার মধ্যে আপনি পার্থক্যের ঘরটা তৈরি করবেন। এইভাবে আপনি হচ্ছে খাতায় পার্থক্য যেটা লিখবেন, যে আমরা এখানে লিখতেছি যে ধরেন সিও পি কপি এবং হচ্ছে পেস্ট, কপি এবং পেস্ট এর পার্থক্য। হ্যাঁ, এইভাবে হেডলাইন দেওয়ার পরে আমি হচ্ছে এইভাবে আমার খাতায় হচ্ছে এটাকে ঘরটা তৈরি করব। তৈরি করার পর আমি এখানে লিখবো কপি আর এখানে লিখবো পেস্ট। দেন আমি হচ্ছে এখানে লিখবো 1 নম্বর পয়েন্ট। এখন কপি সংক্রান্ত যেই পয়েন্ট আমি লিখবো সেটা তো লিখবই, আবার এইখানেও আমি 1 নম্বর পয়েন্ট দিব, এটা দেবো পেস্ট। তো এইটা দেওয়ার পর হচ্ছে আমি কি করে দিব, আমার লিখা যতটুকু আসবে, ধরেন আমি হচ্ছে কপি সম্পর্কে এতটুকু লিখলাম, ঠিক আছে, আর পেস্ট সম্পর্কে ধরেন আমি শুধু এই প্রথম লাইনই আমার হয়ে গেছে, তখন আমি কি করব, আমি হচ্ছে স্কেলটা নিয়ে আমি এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত একটা হচ্ছে ডিভাইডেড করে দিব। তারপর হচ্ছে আবার আমি 2 নম্বর পয়েন্ট আসবো, এখানেও 2 নম্বর পয়েন্ট আসবো। ঠিক আছে, এইভাবে আপনার হচ্ছে পার্থক্যগুলো কিন্তু এইভাবে লিখবেন, তাহলে আপনি মার্ক বেশি পাবেন। বোঝা গেছে? এইবার যেটা আলোচনা করতেছিলাম, যে এইখানে এই যে বৈশিষ্ট্য এবং পার্থক্য, আপনার যখন বৈশিষ্ট্য পরীক্ষায় চাবে তখন আপনি আর এরকম ঘর করবেন না, তখন আপনি লিখবেন যে কপি বৈশিষ্ট্য, এই যে যেমন এরকম, তখন আমি লিখে দিই যে লিখবেন যে কপি এর বৈশিষ্ট্য। হ্যাঁ, সরি, কপি এর বৈশিষ্ট্য, এইটা লিখে 1 2 3 এইভাবে পয়েন্ট আকারে দিবেন। তারপর লিখবেন পেস্ট এর বৈশিষ্ট্য। এটা দেওয়ার পর আবার 1 2 3, আপনি যখন বৈশিষ্ট্য যাবে, আপনি পার্থক্যগুলো যেগুলো করছেন না, সেই টপিকগুলোকে আপনি এইভাবে বৈশিষ্ট্য আকারে প্রকাশ করবেন। আর যখন পার্থক্য যাবে তখন এইভাবে ঘর করে সাইডে, মানে আপনি সাইডে সাইডে রেখে এটাকে হচ্ছে আপনি তুলনা করবেন। কেমন? এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে মেইনলি প্রশ্ন হচ্ছে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে, কিন্তু এইগুলো আমরা আসলে জানি, বাট লিখে দিলেই মার্ক পাওয়া যায়, আমরা কিন্তু লিখতে পারি না। আচ্ছা, ইমেল কি, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইমেল কি, ইমেল অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি আলোচনা করো। ভাই সবারই কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে না? তো এইগুলোই পরীক্ষা চায়, এগুলো তো ভাই বানায় লেখা যায় না। কপিরাইট কি, ডিজিটাল কন্টেন্ট সুরক্ষায় কপিরাইটের ভূমিকা, এটাও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রডব্যান্ড ইন্টারনেটের বৈশিষ্ট্য লেখো। পার্থক্যগুলো কি, স্লাইড প্রেজেন্টেশন, টুলবার, মেনু বার,
থিম টেমপ্লেট এগুলা আপনারা হচ্ছে দিতে পারেন। এটা যদিও আরেকবার আগে স্লাইডে ছিল, আগের স্লাইডে থাকলে এটা তার দরকার নেই। আচ্ছা, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা, এই অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু ফার্স্টে বলছিলাম 1, 2, 3, 4 এবং হচ্ছে আমাদের 8 এবং 9, এই 6টা অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ বর্তমানে হচ্ছে এআই এর যুগ, চ্যাট জিপিটি, জিমিনি, ক্লাউড, হ্যাঁ, তারপরে আরো অনেক ডিপসিক, অনেকগুলোই আছে। তো আমরা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং এই যুগেই তো আছি। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি, না হলে আবার চিন্তা করবে কিরে ভাইয়া কি তার আমাদের কমেন্ট কেন পড়ে না, সে তার নিজের ইসেই আছে। 7-8 পেজ কিভাবে সম্ভব ভাই? 7-8 পেজ লিখতে হবে না তো। রূপম ভাইয়া একটা কমেন্ট করছে, আমি কমেন্টটা একটু পড়ি সবার জন্যই। স্যার, এই ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি, হ্যাঁ, এখন ভার্সিটি লাইফে এসেও যদি এইসব পড়া লাগে বা পড়াও, তাহলে ভার্সিটি লাইফে সেই পড়াগুলো তো পড়ছি না, তো ভালো জায়গায় চাকরি পেতে। আমি আসলে ওনার অনেক বাক্যটা আসলে ঠিকভাবে হয়নি। উনি আসলে যেটা বুঝাইতেছে যে আমি বলতে চাই, এইখানে যেই টপিকগুলো আসছিল সেই টপিকগুলো সে বলতেছে যে আমি 9-10 বা ইন্টার পর্যন্ত আমরা এগুলো সব পড়ছি। তো একই পড়া আমার ইউনিভার্সিটি লেভেলে এসে পড়লে আমার হচ্ছে চাকরি বাজারে আমার এটা সুবিধাটাই কি হবে? দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু স্টুডেন্টরা আসলে প্রত্যন্ত অঞ্চলের হয়ে থাকে, কেমন, এটা মানতে হবে আপনাকে। আপনার সারা বাংলাদেশের যেই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে সেখানেই তাদের ক্যাম্পাস। এখন আপনার একটা হচ্ছে প্রত্যন্ত একটা অঞ্চলে বা আপনার একটা জেলা শহরের একটা গ্রামের দিকে একটা কলেজ যেখানে অনার্স আছে মনে করেন, সেইখানে কিন্তু আসলে ভালো মানের শিক্ষক নাই, যেখানে তারা আপনাদেরকে রোবোটিক্স পড়াতে পারে বা আপনার মানে মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল বা প্রোগ্রামিং লেভেলের সাবজেক্ট আপনাদের দিবে, এরকম শিক্ষক তো নাই। আপনার দিলে তো আপনারা পারবেনও না, সেই জন্য সেখানে দেওয়া হয় না। তো সবার ব্যাপারটা চিন্তা করে তারা কিন্তু এইভাবে দেয়, কেমন। তো এখন যেটা দিচ্ছে সেটা শিখেন, আরেকবার শিখলেন। আপনি নবম দশম শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত শিখে আসছেন, আপনি কি এখন পারফেক্টলি শিখছেন এটা কি বলতে পারবেন? বলতে পারবেন না। তো আবার দেশে যেহেতু আরেকবার শিখলেন, আপনার জিনিসটা আরেকটু মজবুত হলো, ভিত্তিটা, এইটাই তো আর কি। ও, চ্যাপ্টার 1টা দেখাবো। আচ্ছা, চ্যাপ্টার 1টা লাস্টের দিকে, এটা আরেকটা চ্যাপ্টার আছে, 9 নাম্বারটা দেখিয়ে একে যাচ্ছি, কেমন। রহমান কৌশিক ভাইয়া, পার্থক্য কি ছক করে লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ছকটা দেখাইলাম না, এই যে এইভাবে লিখতে হবে। মানে আমি একটা এক্সাম্পল দিছি, কপি এবং পেস্ট দিয়ে আর কি। তো এরকম করে পার্থক্যটা আপনার হচ্ছে লিখতে হবে, কেমন। আইসিটিতে লিখায় কত পাইলে পাস? এটা তো আমি একবার আলোচনা করলাম, আইসিটিতে 24 পেলে পাস, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট থেকে আরেকবার দেখাবো আমি, তখন আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে এই স্লাইডগুলো আমি হচ্ছে আপলোড করে দিতে বলবো পেজে, সমস্যা নেই। এমডি লিমন, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, তিনি যাতে আপনাকে সুস্থ রাখেন। আমিন ভাইয়া, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকেই সুস্থ রাখেন এবং আপনাদের এই যে পড়াশোনার জার্নি, হয়তো এটা আপনাদের লাস্ট জার্নি পড়াশোনার ক্ষেত্রে, স্কুল, কলেজ, হ্যাঁ, এখন ভার্সিটিতে। তো এই লাস্ট জার্নিতে আমাদের সাথে আপনাদের হচ্ছে দেখা। তো আমরা চাই আপনার এই লাস্ট জার্নিটাও হচ্ছে আপনার সফলভাবে শেষ হোক। এমডি ইসমাইল হোসেন রাকিব ভাইয়া, আপনার সাজেশনের সার্থক সবাই, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এমডি সাকিব হাসান, ধ্রুপক সাজেশনও তো আমরা A+ এর জন্য দিছি ভাই। A+ পাওয়া মানে হচ্ছে আপনি একদম কত, প্রায় 48 থেকে 60-এর মধ্যে 48 থেকে 50 মার্ক আপনাকে পেতে হবে। তা আপনি চিন্তা করেন, একটা সাবজেক্টে আপনি মাত্র 12 মার্ক বা 10 মার্ক আপনি কম পেলে আপনার A+ থাকে, এর চেয়ে কম পেলে আর থাকে না। তাহলে A+ এর জন্য কতটা পড়তে হবে আপনাকে। ইতিহাসে পাস কত ভাইয়া? ইতিহাসে পাস হচ্ছে আমার 32 আর কি, যদি আমি হচ্ছে ইনকোর্স বাদ দিই, আর ইনকোর্স মিলে 40-এ পাস। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। এমডি বাদল রহমান একটা কমেন্ট করছে, ভাইয়া বাংলাদেশের স্যাটেলাইট কি মহাকাশে বিক্রি করে দিছে নাকি? আমি ভাই আসলে জানি না। এমএসটি আঞ্জুরা, ক্লাস হয় না আর পড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, এটা কি আর করার। বর্তমানে আপনার এই সাজেশনগুলো কি কিনতে পারবো ভাই? রিয়াদ হাসান, এত দেরিতে আপনারা আসলেন? আমরা তো 2 মাস আগে এই সাজেশনগুলো 10 টাকায় মানে ফ্রিতেই দিয়েছিলাম, কিন্তু ওয়েবসাইটে কি হয়েছে 10 টাকার নিচে আসলে দেওয়া যায় না, অ্যাক্সেস দেওয়া যায় না কাউকে, তো সেই জন্য 10 টাকা রাখতে হয়েছে আমাদের জন্য। তো যাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং নিয়ে আমরা বলতেছিলাম। দেখেন, ডেটা অ্যানালিটিক্সের উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করো। ডেটা অ্যানালিটিক্সের প্রধান ধরনগুলো ও মৌলিক ধরনগুলো ব্যাখ্যা করো। তো প্রধান ধরন আর মৌলিক ধরন একই ব্যাপার, সেটা যদি শব্দ প্রধান ধরনগুলো দেয় তাও একই অ্যান্সার হবে, যদি প্রশ্নে মৌলিক ধরন মানে ধরনগুলো দেয় সেটাও হবে। বাট এখানে আবার একটা ব্যাপার আছে, এটার ধরন এবং ধাপ, আমার হচ্ছে প্রধান ধরনগুলো কি কি এবং মৌলিক ধাপগুলো কি কি ব্যাখ্যা করো, দুইটা কিন্তু 2 রকম, ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এই যে ছোট ছোট লেজ লাগায় দেয়, এগুলো হচ্ছে লেজ লাগানো প্রশ্ন। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং এর সুবিধা অসুবিধা থাকবেই, এটা ধরে নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, ব্যবহার এবং প্রয়োজন আলোচনা করো। মেশিন লার্নিং কি, এটা আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে তো আসবেই, এটা তো চান্স আছেই। হ্যাঁ, দেন মেশিন লার্নিং থেকেও আসতে পারে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে, এর ব্যবহার বৈশিষ্ট্য আলোচনা করো। জিপিটি কি, এর কার্যপ্রণালী এবং ব্যবহার সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা আলোচনা করো। পার্থক্য লিখো, ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, চ্যাটবট ও মানুষ, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে। আর চ্যাপ্টার 9 থেকেও আমাদের এই যে 5টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আছে, এটা কি ফ্রিল্যান্সিং, এই অধ্যায়টাতে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এইটাও আপনাদের তেমন একটা এফোর্ট বা পড়তে হবে না। দেখেন, খুবই সিম্পল জিনিস। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর বৈশিষ্ট্য, সুবিধা, চ্যালেঞ্জ, অসুবিধা, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা, ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার কারণ, ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় ক্ষেত্রগুলো ব্যাখ্যা করা, ফ্রিল্যান্সিং এর সফল হতে জরুরি দক্ষতাগুলো, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সমস্যা সমাধানের উপায়, ওই যে ফাইবার টাইবার থাকে না সেখানে, মানে এই যে এগুলো আপনারা ক্ষেত্রগুলো, জনপ্রিয় ক্ষেত্রগুলো, এইরকম ফাইবার টাইবার এগুলা থাকবে বইয়ে, দেখবেন, পড়লেই পাবেন। বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান তুলে ধরো, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কি, আপওয়ার্ক কি, ফাইবার কি, এই যে দেখেন লিখে আছে। কিভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করা যায় ব্যাখ্যা করো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভালো প্রোফাইল, পোর্টফোলিও, হ্যাঁ, এবং প্রপোজাল তৈরি করার ধাপগুলো লিখো। একদম সিম্পল ব্যাপার। আর আমার হচ্ছে কৌশিক ভাইয়ার একটা রিকোয়েস্ট ছিল, প্রথম অধ্যায়টা আরেকবার একটু দেখানো। এইটা ছিল ভাইয়া প্রথম অধ্যায়টা। হ্যাঁ, এটা ছিল আইসিটি এবং কম্পিউটার সিস্টেম পরিচিতি। দেখেন, এটা ছিল তথ্য প্রযুক্তি আইটি এবং যোগাযোগ প্রযুক্তি সিটি। এই আইসিটিকে যদি 2টা সেপারেট অংশে ভাগ করে প্রশ্নটা আসে তাহলে এরকম হতে পারে। আর যদি একত্রে আসে, যেমন দেখেন, আধুনিক জীবনে আইসিটি এর গুরুত্ব আলোচনা করো বা এর প্রযুক্তি ধারণা দাও, এটা চাইতেই পারে। হ্যাঁ, দেন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুবিধা অসুবিধা থাকবেই, এটা বারবার বলতেছি। যেমন এগুলোর সাথে এই যে যেমন মোবাইল ফোন, ইমেইল, ভিডিও কনফারেন্স, স্যাটেলাইট যোগাযোগ, এগুলোর উদাহরণ চাইতে পারে ছোট ছোট করে, সেগুলো পড়ে নেবেন। আকার, উদ্দেশ্য এবং প্রজন্ম অনুযায়ী কম্পিউটারের শ্রেণী বিভাগ, এটা আমি খুব বিস্তারিত আলোচনা করে দিছি। আপনি প্রয়োজনে লাইভটা শেষ হলে আরেকবার ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নিন। দেন আইসিটি এর প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায় কোথায় প্রয়োগ হয়। শিক্ষা ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, ই গভর্নেন্স। দেন হচ্ছে আমার যোগাযোগ, কৃষি, বিনোদনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। আর আইসিটির মৌলিক উপাদান সমূহ আলোচনা করো এবং আইসিটির সেক্টরে ক্যারিয়ারের সুযোগ সুবিধা সমূহ বর্ণনা করো। এটাই ছিল ব্যাপার। এইবার আমরা একটা প্রশ্নের প্যাটার্ন দেখি। হ্যাঁ, এই প্যাটার্নটা তো যাই হোক, এখন স্টুডেন্ট খুবই কমে গেছে, এখন ভালো হয়েছে আর কি। তো এখন যারা আছে এরাই হচ্ছে আসলে প্রকৃত স্টুডেন্ট, এরাই আসলে এই সিরিয়াস যে না, আমি আমার পরীক্ষায় অন্তত ভালো করতে হবে ভাই, আর 2-1টা কথা আমার কাজে লেগে যেতে পারে। তো এইবার দেখেন প্রশ্নের প্যাটার্নটাতে আসলাম। এই জিনিসটা আমি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আগে শুরু করছিলাম, এই জন্য কয়েকজনের মাথা গরম হয়ে গেছে, তারাও আমার মাথা গরম করে দিছিল। পরে আমি হচ্ছে ওইগুলা দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা প্রশ্নের প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। প্যাটার্ন তো 3 ধরনের হতেই পারে, তবে আমরা ইন্টারেস্টিং
ভাবে যদি বলি, আপনাদের আইসিটির ক্ষেত্রে প্যাটার্ন 2 এবং 3 এইটাই আসবে বেশি, সবচেয়ে বেশি আসবে 2, এই প্যাটার্নটা সবচেয়ে বেশি আসবে। তবে এই প্যাটার্নের মধ্যে লেজ লাগাই দিবে, ঠিক আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধার সময় আলোচনা করো, এইটা দেওয়ার আগে বলতে পারে তথ্য প্রযুক্তি কি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধার সময় আলোচনা করো, এইভাবে বলতে পারে, ঠিক আছে। এইভাবে লেজ লাগিয়ে দিয়ে দেন ব্যাখ্যা করতে পারে। তবে যদি 10 মার্কের দিয়েই দেয়, দিতেই পারে, একটা প্রশ্ন যদি দিয়ে দেয়, সেই জন্য আমরা এটাও রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে না 10 মার্কের আসলে কেমন হতে পারে, এরকম হতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্তারিত আলোচনা করুন। আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তির যতটুকু আলোচনা করা যায় বিস্তারিতভাবে আলোচনা করবেন, পরবর্তীতে 2টা হেডলাইন দিবেন, আইসিটির সুবিধা এবং আইসিটির অসুবিধা, 2টা হেডলাইনের আলোচনা করে দিলে এই টোটালটার জন্য 10 মার্ক হতে পারে। আর এইটাই একইভাবে এই যে বললাম, এইটা যদি 2 নাম্বার প্যাটার্নে আসে, ছোট করে লিখে দিবে তথ্য প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাসমূহ আলোচনা করো। আবার খ নাম্বারে বলতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তির অসুবিধাসমূহ আলোচনা করো, এভাবে বলতে পারে। যদিও একই জিনিস এরকম 2 প্যাটার্নে দেয় না, আমরা জাস্ট রাখছি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, কেমন। আর যদি 3 নাম্বার প্যাটার্নে আসে, সেক্ষেত্রে প্রথমটা 1 মার্ক বা 2 মার্কের জন্য আসতে পারে, দেন বাকি 2টা এভাবে সেপারেট করে দিতে পারে। এই যে যেমন দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো, এটা 2 মার্কের জন্য লিখতে দিতে পারে, আপনি 1 পেজ লিখে দিলেন, দেন বাকিগুলো হচ্ছে আপনি 2 পেজ 2.5 পেজ করে লিখে লিখে এভাবে শেষ করে দিতে পারে। তো আমরা প্রথম প্যাটার্নটা দেখি, এটা হচ্ছে কিভাবে আমরা অ্যান্সারটা নিব। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাইলে তো অবশ্যই পারবেন, কেন পারবেন না। আমি বলি, এস অমিত ভাইয়া, আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলার কোনো মাধ্যম আছে? যদি থাকে একটু বলেন। আমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি একদম পার্সোনাল, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিই সবার জন্য এখানে। এটা এই লাইভ ক্লাসে 1 মাস থাকবে, এরপর আর থাকবে না, তো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আগে দিই। পেজ যেটা আমাদের ফিজিক্স স্টাডি ভিডিও, এটা হচ্ছে এটা দেখবেন আমাদের পেজের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে আমার, হ্যাঁ, মানে আমার যেটা, হ্যাঁ, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এখানে লিখে দিই মাই হোয়াটসঅ্যাপ, যেটা আপনি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যে কোনো সময় মনে চায় আপনারা নক দিয়ে, দেখা গেছে আমি ফ্রি থাকলেই আপনাকে রিপ্লাই করে দেবো, ওকে। আর এটা হচ্ছে ফিজিক্স স্টাডি ভিডি পেজ, তো 2টাই দিয়ে দিলাম, আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে একদম আমার পার্সোনাল নাম্বারই, হ্যাঁ, এটা। আর এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, আপনারা অফিসের নাম্বারেও চাইলে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। তো এইবার দেখেন, আমি আরো কয়েকটা কমেন্ট দেখি আপনাদের কি কি জিজ্ঞাসা আছে। হ্যাঁ, আমি হচ্ছে আমার এই প্রশ্নগুলো আমি দিয়ে দেবো পেজে, হ্যাঁ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এস অমিত, শেষ পর্যন্ত আসি ভাইয়া, জি ভাইয়া ধন্যবাদ। এস এম সাইফুল ইসলাম ভাইয়া, প্রথম চ্যাপ্টারটা আরেকবার দিবেন, ওইটা স্ক্রিনশট মারতে পারি নাই। আচ্ছা, পেজে আমি হচ্ছে এই প্রশ্নগুলো দিয়ে দিব সাথে সাথে, কেমন। আজকে দিতে পারবো কিনা জানি না, বাট কালকে একদম 100% এইগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকবার হচ্ছে ফার্স্টেরটা তো অনেক স্লাইড উপরে, ঠিক আছে, 2বার দেখাই দিছি। আপনি একটা কাজ করবেন, এই লাইভটা একটু পরেই শেষ হয়ে যাবে, তো এই যে এইটা দেখানোর পরেই, প্যাটার্নটা দেখানোর পরেই শেষ করে দিব। আপনি রেকর্ডটা দেখে প্রথম দিকে আবার স্ক্রিনশট নিয়ে নেবেন, কেমন ভাইয়া। আহমেদ ঋতু ভাইয়া, ভূমিকা উপসংহার দিয়ে লিখবো। এই যে দেখেন, আমার কিন্তু ভূমিকা লাগবে। এইটা যদিও আইসিটি, আপনার মনে হতে পারে যে আইসিটির মধ্যে ভূমিকা দিব, হ্যাঁ দিবেন, আপনার আইসিটির মধ্যেও ভূমিকা দিতে হবে, কারণ এইটা 10 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন রচনামূলক টাইপের প্রশ্ন, এই জন্য রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহার অ্যাড করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, বিস্তারিত লেখার পরেও ভূমিকা লিখতে হবে, কেমন। এটা বাদ দেওয়া যাবে না। সাইদা জান্নাত ভাইয়া, 3.50 পেতে হলে প্রত্যেক সাবজেক্টে কত করে
পাইতে হবে ভাইয়া, প্লিজ রিপ্লাই মি ভাইয়া। আচ্ছা, 3.50 মানে হচ্ছে আপনার খুবই ভালো একটা রেজাল্ট, অর্থাৎ সম্ভবত এ মাইনাস, সম্ভবত এ মাইনাস। 3.50 প্রত্যেক সাবজেক্টে আপনার এ মাইনাস পেতে হবে। হ্যাঁ, মানে খুব ভালো পরিমাণ মার্কই পেতে হবে, অর্থাৎ আপনার এ গ্রেডের পরে যে মার্কটা থাকে, ঠিক আছে, এ গ্রেডের পরে সেই লেভেলের মার্ক আপনাকে পেতে হবে। আপনার হচ্ছে মোটামুটি 70% মার্ক আপনাকে পাওয়া লাগবে, এরকম 70 না, মানে 70 থেকে একটু কম, আবার 65 থেকে একটু বেশি, এরকম আর কি। তো 70 ধরা যায় এভারেজে, 70% আপনাকে পেতে হবে। তো ধরেন আমি যদি একটা 100 মার্কের সাবজেক্টের জন্য যদি বলি, আপনাকে সেটাকে প্রায় 70 পেতে হবে। হ্যাঁ, আর যদি আইসিটির জন্যই যদি বলি, সেক্ষেত্রে আপনাকে 60 লিখিতর মধ্যে আপনাকে মোটামুটি 42-43-এর মতো, 43 এরকম পেতে হবে। তো এইটা একটু জটিল ব্যাপারটা, মানে ক্যালকুলেশন করে দেখানোর জন্য, বাট আপনাকে ভালো নাম্বার পেতে হবে। মানে এ গ্রেডের একটু নিচে, একটা ধাপ নিচেই হচ্ছে আপনার 3.50 রেজাল্টটা, বুঝতে পারছেন? তো আপনাকে কিন্তু মোটামুটি এ গ্রেড, কিছু সাবজেক্টে এ গ্রেডও পেতে হবে আর কি, এই লেভেলে আসার জন্য। এবার দেখেন, আমাদের হচ্ছে প্রথম প্যাটার্নে যে প্রশ্নটা ছিল, আমাদের তথ্য প্রযুক্তি মানে যোগাযোগ প্রযুক্তির বিস্তারিত আলোচনা তো আমরা করবই। তো দেখেন, ভূমিকাটা লিখলাম, দেন এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্তারিত আলোচনা, এখানে দিয়ে আমরা কি করব, হেডলাইন দিয়ে আমরা হচ্ছে একটা আন্ডারলাইন করে দিব। অলওয়েজ এই আন্ডারলাইন করার কারণে আপনার মার্ক বেড়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। ভূমিকা দেওয়ার পরে একটা আন্ডারলাইন করে দিবেন। আর তথ্য প্রযুক্তির বিস্তারিত আলোচনা আপনার হচ্ছে এখানে করতে থাকবেন। এই যে এইভাবে, এখানে যদিও একটু কম দেওয়া আছে, আমি আগেই বলছি যে যতটুকু আলোচনা করলে শেষ হয়ে যায় অ্যান্সারটা, ততটুকুই করতে হবে, অনেক বড় করতে হবে এরকমও না। দেখেন এইখানে কত লাইন আসছে। আপনি তথ্য প্রযুক্তির বিস্তারিত যখন আলোচনা করবেন, এই যে তথ্য প্রযুক্তির, এখানে আমরা ধরি 1 2 3 4 5 6 7 8 লাইন, 9 10 11 12 13 14 লাইন। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ 1 পেজ বা 1.5 পেজের মধ্যেই হয়ে যাচ্ছে। তো 1.5 পেজ হয়ে গেল। দেন আইসিটি ব্যবহারের প্রধান সুবিধাসমূহ, কি কি সুবিধা আমরা পাবো, সেটার ক্ষেত্রে আমার হচ্ছে এইটা হেডলাইন দিয়ে একটা আন্ডারলাইন করে দিলাম। দেন হচ্ছে আমি এক লাইনের জন্য যদি এটাকে ব্যাখ্যা করতে পারি, করলাম, না হলে আমি হচ্ছে ডাইরেক্ট পয়েন্ট আকারে চলে যেতে পারি। তো আমাদেরকে পয়েন্ট আকারে অ্যান্সার করতে হবে। দেখেন, পয়েন্ট 1 দ্রুত তথ্যাদি, দেন পয়েন্ট 2 যোগাযোগ সহজ এবং দ্রুত, শিক্ষা সহায়ক, কাজের দক্ষতা বৃদ্ধি, ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রমের উন্নতি, দেন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন সহায়ক, শুধু স্থান নয়, সময়ও বাঁচায় অবশ্যই, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাকে উন্নত করে, এবং বিপুল তথ্যের সহজ বিশ্লেষণ। এইভাবে হচ্ছে আমরা আইসিটির ব্যবহারের সুবিধাসমূহ পয়েন্ট আকারে লিখব। তারপরে আমাদের অসুবিধাসমূহ তো আলোচনা করতে হবে, সেটাও আমরা একদম পয়েন্ট আকারে করব। এটা হেডলাইন দিয়ে একটা আন্ডারলাইন করে দিব অসুবিধাসমূহের জন্য, দেন পয়েন্ট আকারে আবার শুরু করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে। দেন স্বাস্থ্যগত সমস্যা, প্রাইভেসি ও নিরাপত্তা ঝুঁকি, বিভ্রান্তি এবং অনুপযুক্ত কন্টেন্ট, সামাজিক যোগাযোগের হ্রাস, অতিরিক্ত নির্ভরশীলতা, খরচ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা, ডাটা হারানোর ঝুঁকি, এগুলো সব অসুবিধা আর কি। হ্যাঁ, দেন প্রযুক্তি সমস্যা, সময় অপচয়, মানবিক দক্ষতা হ্রাস, শেষে আমাদের উপসংহার দিতে হবে। দেখেন, যখন আমরা এন্ডিংটা করব, উপসংহার দিয়ে আবার একটা আন্ডারলাইন করে দেব। এই যে দেখেন, আপনি এটার জন্য কি করলেন, প্রথমে হচ্ছে ভূমিকা করলেন, আন্ডারলাইন করলেন, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা বিস্তারিত আলোচনা করার জন্য আন্ডারলাইন করলেন, 2টা আন্ডারলাইন হলো আর কি, হেডলাইন। তৃতীয় হেডলাইন হচ্ছে আইসিটি এর সুবিধা, আইসিটি এর সুবিধা হচ্ছে তৃতীয় হেডলাইন, এবং এটার মধ্যে অনেকগুলো 10টা পয়েন্ট আসতেছে মনে করেন। আবার আইসিটি এর অসুবিধা, এটাও একটা হেডলাইন করলেন, আন্ডারলাইন করলেন, শেষে উপসংহার। তাহলে আপনি একটা প্রশ্নের জন্য যদি 5টা হেডলাইন দিয়ে আন্ডারলাইন করেন, আপনাকে কোন স্যার এটাকে 10-এর মধ্যে 9 না দিবে, 8-9 না দিবে? আপনি যদি 10-এর মধ্যে 8 থেকে 9 মার্ক পেয়ে যান, আপনি মনে করবেন যে আপনি ফুল মার্ক পেয়ে গেছেন। কারণ এগুলো বাংলা টাইপের লেখা, তো একদম ফুললি 10-এ 10 তো কোনো টিচার দিবেন আর কি। ঠিক আছে, আর যদি প্যাটার্ন 2 যদি হয়, যেমন 2টা সেপারেট করে দিলে, সেম ভাবে আমরা ছোট করে একটা ভূমিকা দিয়ে দিব, দেন আইসিটির সুবিধাসমূহ দিয়ে, এই যে 10টা পয়েন্ট আমরা যেটা অ্যাড করছিলাম একটু আগে, 10টা পয়েন্ট দিয়ে দেন আমরা একটা উপসংহার দিয়ে দিব। আবার খ নাম্বারের উত্তরের জন্য সেম একইভাবে ভূমিকা দিব, মানে অসুবিধাসমূহ দিব। আমাদের হচ্ছে এই যে হচ্ছে আমার 10টা পয়েন্ট দিয়ে দেন আরেকটা উপসংহার দিয়ে আমরা শেষ করে দিতে পারবো।
আর যদি আমার প্যাটার্ন 3 হয়, যেটা এই যে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো, এটা 2 মার্কের জন্য আসে, তখন হচ্ছে আমরা এতটুকু অ্যান্সার করে দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 পেজের মতো অ্যান্সার করে দিলে হবে, 1 পেজ। ঠিক আছে, আপনি 1 পেজের জন্য অ্যান্সার করে দিলে হবে। মনে রাখবেন আইসিটিতে আমি যদি একটা সবার জন্য, মানে যারা একদম মোটামুটি একটু দুর্বল বা একটা এভারেজ লেভেলের স্টুডেন্ট, সবার জন্য যদি বলি, আপনি মনে রাখবেন 1 পেজে 2 মার্ক করে পাবেন আপনি। এইবার যত মার্কের প্রশ্ন আসবে তত পেজ হিসেবে লিখতে চেষ্টা করবেন। ঠিক আছে, যদি 4 মার্কের হয় 2 পেজ লিখে দিবেন, 5 মার্কের হলে 2 পেজ 2.5 পেজ, 10 মার্কের হলে একদম আপনি হচ্ছে 5 থেকে 6 পেজে 5 পেজ লিখলেই হয়ে যায় আর কি, এত বেশি লাগে না আইসিটি। এবার বুঝে গেল যে আপনি 1 পেজে 2 মার্ক পাবেন, এইভাবে করে আপনি হচ্ছে ক্যালকুলেশন করতে পারেন চাইলে। আর অবশ্যই 3 ঘন্টার পরীক্ষা, তো আপনার 6টা অ্যান্সার করতে হবে। আর 6টার ক্ষেত্রে অবশ্যই আপনার 10 মার্কের জন্য 30 মিনিট বরাদ্দ। অলওয়েজ মনে রাখবেন 10 মার্কের জন্য 30 মিনিট, অর্থাৎ 1 মার্ক আপনি 1 পেজ লেখার জন্য 6 মিনিট হাতে রাখবেন। 6 মিনিটের বেশি আপনি ওভার করতে পারবেন না, তাহলে হচ্ছে শেষের দিকে কিন্তু আপনি সময় পাবেন না। এই ছিল আমাদের আইসিটির আজকের হচ্ছে, প্রথমে আমরা সাজেশন দেখলাম, দেন হচ্ছে আমরা প্রশ্নের প্যাটার্নটা দেখলাম, দেন এর মধ্যে অনেক কথাবার্তা আমি বলছি, আলোচনা করছি। এবার লাস্ট একটা কথা বলি, যদি প্রশ্ন কমন না পড়ে তখন কি করবেন? ভাই প্রশ্ন কমন না পড়লেও লিখে দিতে হবে, কোনো কথা নাই। এইটা হচ্ছে বাংলা টাইপের মানে সাবজেক্ট, তো বাংলাদেশের ইতিহাস, আইসিটি, এগুলো হচ্ছে প্রশ্ন কমন পড়লে তো লিখবেনই, না পড়লেও লিখে দিবেন। আপনি বাসা থেকে যা পড়ে যাচ্ছেন, যদি মনে হয় ওই প্রশ্নটা এটার কাছাকাছি আছে, ওইগুলোও লিখে আপনি পেজ ভরাট করে দিয়ে আসবেন এবং সুন্দর করে লিখবেন, যেন স্যার তো এইটা মানে আপনি 100% মনে রাখেন যে একটা টিচারের পক্ষে আপনার আইসিটি খাতার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে মার্কিং করা, খাতা দেখা সম্ভবই না, ইম্পসিবল। তো আপনার খাতায় লেখা থাকলেই মার্ক আসবে। আপনি যত সুন্দর করে আপনি লিখতে পারবেন, উপস্থাপন করতে পারবেন, ততই মার্ক বাড়বে। এটাই হচ্ছে ফাইনাল কথা। এবং অবশ্যই কিছু কিছু পিকচার, ছবি, চিত্র এঁকে দেওয়ার চেষ্টা করবেন পেন্সিল দিয়ে, তাহলে হচ্ছে আরেকটু বেটার মার্ক পাওয়া যায়। ঠিক আছে, একটু ডায়াগ্রাম বা একটু হচ্ছে যে থাকে না যে মানে কিছু কিছু জিনিস আপনি একটা জিনিসের 2টা বৈশিষ্ট্য, তো আপনি হচ্ছে এইভাবে তীর চিহ্ন দিয়ে 3টা বৈশিষ্ট্য 3 দিকে দেখালেন, একটু ডায়াগ্রাম টাইপের, একটু চিত্র, একটু কৌশলী হওয়া আর কি, এই ব্যাপারটা, আর বেশি কিছু না। ওকে, হ্যাঁ, উপসংহার, ভূমিকা, এগুলো দিতে হবে। পেজে আপলোড দিব, ওইখান থেকে নিয়েন ভাইয়া। হ্যাঁ দিব। এমডি সাকিব হাসান ভাইয়া, আপনাকে অনেক সুন্দর দেখতে লাগছে, ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পর এই কথাটা বললো, এই কথাটা আগে অনেক স্টুডেন্ট বলতো, যখন মোটামুটি 2024 সালে অনেকেই বলতো। তো এখন তো মোটামুটি একটু বয়স হয়েছে হালকা, তো এখন তো বেশি একটা বলে না, আপনি বললেন, যাই হোক আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটাই আসবে, দেখে নিয়েন, ইনশাল্লাহ আশা তো করি আসবে। ভাইয়া রিপ্লাই দেন। সোহান ভাইয়া, কি রিপ্লাই দিব? ভাই আছি ভাই। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, রিপ্লাই তো দিলাম। তামান্না তাসনিম ভাইয়া, আজ একটু দ্রুত শেষ করেন, এক্সাম দিয়ে টায়ার্ড হয়ে গেছি। শেষ তো, আপনি চাইলে এখনই লিভ নিয়ে নিতে পারেন, শেষ আমাদের। এখন আমি জাস্ট আপনাদের সাথে 2-4টা কথা বলে আমরা হচ্ছে লাইফটাকে মানে শেষ করে দিব। ওকে, রাবেয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নমুনা প্রশ্ন দিচ্ছে, ওইখানে ক খ গ আকারে সব দেওয়া। হ্যাঁ, ক খ গ আকারে দেওয়া থাকুক, সমস্যা নাই তো। আমাদের এখানে তো এরকম তো আমরা রাখছি, তো কিছু প্রশ্ন আসবে দেখবেন একটাই 10 মার্কের জন্য দিবে, কোনোটা হচ্ছে 2টা 5-5 করে 10 দিবে, অথবা 3টা 10 মার্কের জন্য সেপারেট করে দিতে পারে। ঠিক আছে, হিস্টোরি কোশ্চেন কেমন ছিল? হ্যাঁ নুসরাত জাহান, হিস্টোরি কোশ্চেন এরকম ছিল, তবে সেক্ষেত্রে ব্যাপারটা ছিল যে ক খ 2টাকে সেপারেট করে দিয়েছে, 3টা মনে হয় দেয় নাই। আর লিখিতের জন্য আলাদা পাস নাকি টোটাল মিলে পাস? টোটাল মিলেই পাস, তবে আলাদা পাস করাটা বেস্ট আর কি, এটাই। হেডলাইনগুলো কি নীল কালি দিয়ে লেখা যাবে ভাইয়া? এটা লিখছে এমডি লিমন ইসলাম। নীল কালি দিয়ে লিখতে পারেন, সবুজ কালি দিয়েও হেডলাইন দিতে পারেন, তবে কালো দিয়েও হবে, সমস্যা নেই। ঠিক আছে, কালোটা বেটার আর কি। শুধু মানে নীল কলম বল পেন, হ্যাঁ দিতে পারেন হেডলাইনগুলো, পুরো লেখা আবার নীল কালি দিয়ে লিখেন না। ক্লাসের পিডিএফ কিভাবে পাবো? হ্যাঁ, ক্লাসের পিডিএফ গুলো নেওয়ার জন্য তো আপনাদের পেইড কোর্সে থাকতে হয়,
এইবার তো পরীক্ষাই দিচ্ছেন, এখন তো আর আপনাদের পেড কোর্স নিয়ে লাভ নেই। প্রয়োজনে পরীক্ষা শেষ করে সেকেন্ড ইয়ারের পেড কোর্স নিতে পারেন আপনারা। সাইদা জান্নাত ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে আমার অ্যান্সারটা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার ক্লাসটা থেকে অনেকটাই সহজ হয়ে গেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এমডি বাদল রহমান, যা মনে থাকবে সেটা লিখে দেবো, আর যেটা মনে থাকবে না সেটাও লিখে দেবো। ইয়েস, এমডি বাদল রহমান, গুড, ভেরি গুড। এটাই করতে হবে। জি ভাই, আমাদের তো তাই বললো। আচ্ছা, 3 পেতে হলে কত পাওয়া লাগবে ইন কোর্স দিয়ে? আপনার ইন কোর্স দিয়ে আইসিটিতে আপনার 3 পয়েন্ট পেতে হলে ধরেন 100 মার্কের মধ্যে আপনাকে 60 মার্ক পেতে হবে, ইন কোর্স প্লাস লিখিত দুইটা মিলে। আর আপনার ইসের জন্য হচ্ছে আইসিটির জন্য আপনাকে হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য হচ্ছে 42, আচ্ছা আমি একটু দেখি, 75 তো 75 ইন্টু, আপনাকে 45 মার্ক পেতে হবে, 45 ইন কোর্স প্লাস লিখিত আইসিটির জন্য, যদি আপনি 3.00 পেতে চান। ওকে, ফার্স্ট ক্লাস যেটা। স্যার, মেজর সাবজেক্টের শর্ট সিলেবাস দিলে প্র্যাকটিস করতাম আইসিটির পর ফাঁকে ফাঁকে। এখন তো মেজরটা দিতে পারবো না, আপনার যেই পরীক্ষা থাকবে সেটার যে মানে আগেই 2-1 দিন আগেই আমি এগুলো দেখিয়ে দিব। আর সাজেশন তো অলরেডি আমরা ধ্রুবকে দিয়ে দিছি আপনাদের, তো সেটা তো আপনারা পেয়েছেনই, আশা করি সেটা পড়লেই আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, এমডি মুন্না, রাষ্ট্রবিজ্ঞানের অল সাবজেক্টের লাইভ ক্লাসগুলো কি পাবো? এমডি মুন্না, জি ভাইয়া, না, রাষ্ট্রবিজ্ঞানের অল সাবজেক্টে এখন আমরা শুরু করি নাই, তবে আমাদের প্ল্যানিং এ আছে, আমরা হচ্ছে শুরু করব ভবিষ্যতে ওগুলো। ঠিক আছে, আপাতত আপনারা হচ্ছে আইসিটি, ইতিহাস এগুলোর হচ্ছে পাবেন। আর অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আপনাদের ইংরেজি বা যেই সাবজেক্টগুলোর সাথে কমন সাবজেক্ট থাকবে সেগুলোর তো লাইভ ক্লাস পাবেনি। রাবেয়া ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরাও সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া থাকলো, তোমরা ভালো করবা পরীক্ষায় ইনশাল্লাহ। আর কোনো অ্যান্সার খালি রাখা যাবে না, খাতা লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। সুদীপ্ত রয় কাজল, কত মার্কস পাস লাগবে টোটাল আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দেবেন সেটার 40% মার্কে আপনি পাস হয়ে যাবেন। তাহলে আপনি এবার চিন্তা করেন, পার্সেন্টেজটা বের করে নেন, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন। এমডি লিমন ইসলাম, কমেন্টের উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। ইন কোর্সে কত পেতে হবে? এমডি ঋতু আহমেদ, 3 পেতে হলে ইন কোর্সে কত পাওয়া লাগবে ইন কোর্সেরটা তো ওইভাবে বলা টাফ। আপনি 15 সাথে হচ্ছে আপনি পার্সেন্টেজ করেন, 60% ফার্স্ট ক্লাস পেতে হলে 60% মার্ক পেতে হয় 100-র মধ্যে। তো 15 ইন্টু হচ্ছে আপনি করেন 60%-এর সাথে এটা হিসাব করেন। আমি যদি আপনাদের হচ্ছে দেখাই যে 9 মার্ক পেতে লাগবে, 9। ঠিক আছে, ইন কোর্সে মিনিমাম 9 পেতে হবে আপনাকে 15-র মধ্যে। আচ্ছা, টোটাল কত মার্কের পরীক্ষা হবে স্যার আইসিটি? টোটাল হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে, আপনার লিখিত মার্ক হবে 60, আর 15 তো ইন কোর্সে চলেই গেছে। আচ্ছা স্যার, প্লিজ মেজর ফিজিক্সের ক্লাস দিন, ওগুলোর আগে অনেক কম বন্ধ আছে। এখন মেজর ফিজিক্সের জন্য তো এই আইসিটির মধ্যে লাইভ ক্লাস নেওয়া সম্ভব না। আমি হচ্ছে মেজর ফিজিক্সের মানে আপনার হচ্ছে আইসিটির পরে যদি মেজর ফিজিক্সে থাকে সেটা হচ্ছে ওই দিনই আপনি হচ্ছে ক্লাস পাবেন। তো টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ আপনারা ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের এগুলোরও ভালো ভালো প্রশ্নই আপনারা কমন পাবেন। তাহলে আর বেশি না বাড়াই, সোহান, আচ্ছা আমি একটু দেখি এটা কোন সোহান, আমি আসলে চিনতে পারি নাই এটা। আচ্ছা, অনেক দিন পর ভাই নাম ধরে ডাকলেন, সোহান কমেন্ট করছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি মানে প্রোফাইল পিকচারটা ছোট তো আসলে বুঝতে পারতেছি না, এই জন্য ফেসটা। আর রাবেয়া, ফিলোসফি ডিপার্টমেন্টের জন্য কি পেইড বেস আছে ভাই? না, এখনো নাই, তবে ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে, আমাদের প্রবল ইচ্ছা আছে। কারণ ফিলোসফির মতো একটা এত মজাদার সাবজেক্ট মানে আমাদের সাথে থাকবে, এটা আমাদের ভাবতেও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আর কমেন্ট এখন আর করতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। তাহলে আর কি, এখন হচ্ছে আমরা এই লাইভ ক্লাসটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ করে দিব।
তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের মানে আমার সাথে এতক্ষণ লাইভে ছিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের জন্য শুভকামনা জানাবো এবং আপনাদের পরবর্তী সকল পরীক্ষাগুলো সুন্দর হোক, সহজ হোক, এই কামনা করে আজকে এতটুকুই থাকলো। আপনারা সবাই ফিজিক্স স্টাডি বিডির সাথেই থাকুন। ধন্যবাদ।